ভালোবাসার বাংলাদেশ। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন। ভালোবাসা বাংলাদেশ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। অঙ্গন আছে আপনার সঙ্গে এবং একদম পুরো 2টা অবধি থাকবো এবং আমাদের সঙ্গে আমাদের সবার পছন্দের, সবার ভালোবাসা, আমাদের মধ্যমণি গুরু থাকবেন। এন্ড অফকোর্স আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকবে যার ভালোবাসার গল্পটি আপনি, আমি, গুরু সবাই মিলে শুনবো এবং যার ভালোবাসার গল্প শোনার জন্য আসলে আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছি। একটা অপেক্ষার প্রহর গুনছিলাম। চলে যাই আজকের যিনি আমাদের গেস্ট, যাদেরকে সাথে নিয়ে প্রায় 10 বছরের কাছাকাছি আমি শুনি। আমি যখন নেটে পাই না, আমার তো মোবাইল, আমি তো এফএম এ শুনি। আমি সব সময়ের জন্য আমি অপেক্ষায় থাকি যে কখন শুক্রবার আসবে, আমি শুনতে পাবো আর কোনো দিনকে আমি পারবো আপনাদেরকে সামনাসামনি দেখার। তাই ভগবান সেটাই করলো হয়তো দেখানোর জন্য। ওকে, শুনি অপর্ণা। আমরা মধ্যবিত্ত পরিবারের স্বামী সন্তান, আমরা 2 বোন 1 ভাই। আমার বাবা, আপনার মাইক্রোফোন একটু কাছে আসি, আমি কি চেয়ারটা অ্যাডজাস্ট করি? একটু দাঁড়াবেন, আমি চেয়ারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমার বাবা কৃষি কাজ করতো, কাঠমিস্ত্রি কাজ করতো, যখন যেটা পাইতো সেটাই করতেন। আর আমি জন্মের পরে সবসময় দেখছি আমার বাবা অসুস্থ থাকতো। ইনকাম যাই করতো ভালোই করতো, কিন্তু উনি অসুস্থর পেছনে ওনার বেশিরভাগই ইনকাম গুলো দিতে হইতো। তো আমার বড় বোনকেও 9-এ যখন পড়ছে তখন আমার বড় বোনকে বিয়ে দিয়ে দিছে, অনেকটা অভাবের কারণে, রাইট? হ্যাঁ। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, পুরোটা শেষ করি নাই, তখন আমিও দেখলাম যে অবস্থা খারাপ সংসারের, তখন আমি চিটাগাং চলে আসলাম। আপনার বাসা তো নরমালি কোথায়? আপনার বাসা? আমার বাড়ি হচ্ছে খুলনা। ওখান থেকে চিটাগাং চলে আসলেন? ওকে, তারপর? গার্মেন্টসে আমি চলে আসলাম। ছোট তো, আমাকে গার্মেন্টসে নিচ্ছে না। যে গার্মেন্টসে যে বলে যে তখন আমি 8-এ পড়ি। ক্লাস 8-এ? হ্যাঁ, ওকে। 8-এ পুরোপুরি শেষ করিনি, 8 শেষ করি নাই, 8-এ পড়ি আর কি। তা আমি যে গার্মেন্টসের সামনে যাইতাম বলতো পিটার খাইয়ে বড় হয়ে আসো, পিটার খাইয়ে বড় হয়ে আসো, এরকম বলতো। 1 মাস বসে বসে খাইছি। 1 মাস আমার বাবা, আমাদের একটু জায়গা ছিল, ওই জায়গাটুকু বন্ধক দিয়া আমাকে মাসে খাওয়ার টাকা দিয়েছিল। জমি বন্ধক দিয়ে? হ্যাঁ, কারণ আমি যাদের কাছে ছিলাম তারা তো আর আমার 1 মাস টাকা ছাড়া খাওয়া হবে না। তো আমার বাবাকে বলার পরে, এটা হয়েছে 2004 সালের কথা। আমার বাবাকে তখন তো অতটা ফোন নাই, যাদের কারো ফোন থেকে যদি 1 মিনিট কথা বলতাম 10 টাকা যাইতো। তা আমার বাবা কি করলো, মেয়ে যখন চাকরি হচ্ছে না, আমার বাবা আমাকে নিয়ে যাবে আর পুরো মাসের খাওয়ার টাকাটা দিবে, দিয়ে আমাকে নিয়ে যাবে। আমার বাবা সেই চিন্তাধারা করে আসছে চট্টগ্রামে। আসার পরে দেখে যে আমার বাবা আবার, ভগবানের এরকম দয়া হইলো, আমার বাবা যেদিন আসছে ওই দিন আমার চাকরি হয়েছে। ওই দিনই? হ্যাঁ, ওই দিন হয়েছে। আবার হয়েছে এমন একটা গার্মেন্টস খুব ভালো, চট্টগ্রামের খুবই নাম করা ইয়ংন কোম্পানি। হ্যাঁ, কি কারণে হয়েছে, কারণ আমি 8-এ পড়লেও কিন্তু আমি অনেক লেখাপড়ায় 8 পড়ছি, কিন্তু পড়ার মতো পড়ছি। বাই দ্য ওয়ে, একটা ছোট্ট কথা বলে রাখি, এটা আমার নিজের পার্সোনাল অবজারভেশন। সনাতনী ধর্মে যারা বিলংস করে, আমি দেখেছি যারা অসম্ভব 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 রকমের ডেডিকেটেড তাদের সংসারের প্রশ্নে, কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ পাগলের মতো খাটতে থাকে ওর সন্তান এবং স্বামীকে ভালো রাখার জন্য। এটা অন্যভাবে কেউ যেন না নেয়, এটা আমার অবজারভেশন। আমি দেখেছি এরকম যে জান দিয়ে, কলিজা দিয়ে এরা নিজের পরিবারকে বড় করার জন্য পরিশ্রম করে এবং সাধনা করে। এবং যে বাবার কথা বলছিল যে জমি বন্ধক পর্যন্ত দিয়ে দিয়েছে, তার মেয়েটা যেন 1 মাস অ্যাটলিস্ট চলতে পারে, তারপর হয়তো চাকরির ব্যবস্থা হবে। 1 মাসের খাওয়ার টাকা জমা হয়ে গেছে যে দিতে পারি নাই, তার জন্য আমাকে নিয়ে যাবে, যেহেতু চাকরি হয় না। এবং মজার ব্যাপার যে উনি যেদিন আসছেন সেদিনই চাকরির ব্যবস্থা হলো, সবচেয়ে দারুণ এবং ভালো একটা গার্মেন্টস ইয়ংন কোম্পানি, আপনারা সবাই শুনতে পারবেন। এক্স্যাক্টলি। হ্যাঁ,
ইয়ন কোম্পানিতে। মানে আমি চাইতাম, আমার এরকম ইচ্ছা ছিল, আমার যদি কোনো মতে একবার অফিসের মধ্যে কেউ ডাকে বা নেয়, আমি কোনোভাবেই বের হব না চাকরি না নিয়ে। আমি এরকম যে আমার কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আমি যে পারবো না সেটা না, যে বললাম যে আমি এইটা পড়ছি কিন্তু পড়ার মতো পড়ছি। অনেকে আছে শুধু ক্লাস পাল্টায়, শুধু লাভ দিয়ে ক্লাস, এই ক্লাস থেকে ওই ক্লাস, কিন্তু না। কিন্তু আপনাদের আমি ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই মারাত্মক। হ্যাঁ। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ লাইক আর্ট, গান এবং সাথে লেখাপড়া, কি পরিমাণ ডেডিকেশন যে ওই মায়েদের আমি মধ্যে এই জুয়েল আমি ভাইকে দেখেছি এটা। আমি সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি যে মেসেজগুলো পাঠাইছি ওই মেসেজে কি কোনো অক্ষর বা কোনো ট্রান্সলেশন কোনো ভুল হয়েছিল কিনা, বাহ। কারণ আমি তুই বুঝছিস নিজের কথা থেকে মানে? আমি লিখে পাঠাইছি। এটা অন্যরকম সবখানে তো- প্রপার ডেডিকেশন থাকে। একদম থাকে। আমি পাগলের মতো ছুটতে দেখি এদের বাচ্চাদেরকে তো নিয়ে। কি করলাম, এখনই গানের ক্লাস, এখনই আর্ট, এখনই লেখাপড়া। আবার পুজোর দিন যে ঠিকই সরস্বতী পুজো দিয়ে আসে, একদম সব তাই। করো on time। ওকে অপর্ণা, তারপর তারপরে কি করলাম, ওই দিন চাকরি হইলো, ঠিক ইউএনে চাকরি হইলো, আমাকে ডাকলো। ডাকার পরে আমার কোয়ালিটি বলেন যে বলে, মানে অনেক বড় বড় লোক এসে আমাকে ইংলিশ নাম্বার জিজ্ঞেস করে, যেমন 5100, মানে এগুলো ইংলিশে জিজ্ঞেস করে। হেল্পার তো হুম, এগুলো ইংলিশ জিজ্ঞেস করে, কারণ যেহেতু হেল্পারের নাম্বার মিলাতে হয়। ওটা ইংরেজিতে বলতে হয়। 5100 5100 তুমি বলতে পারছো কি? কারণ এগুলো তো Okay, ইংলিশে লেখা থাকে understand, নাম্বারগুলো। understand. তো এইভাবে যাই হোক আমি ইংলিশে পারলাম, আমার চাকরিও হইলো। যেদিনকে আমি কাগজপত্র জমা দিব পরের দিন, সেদিনকে আর এইচআর এর লোক, পার্সোনালের লোক, উনি নাই এখন, উনি নাই, অনেক আগেই মারা গেছে। উনি অনেক বয়স্ক ছিলেন, ওনার নাম ছিল আলম সাহেব। উনি এই চেয়ারপারসন। হ্যাঁ। সে কি বললো? তো আমি যখন কাগজপত্র জমা দিতে গেলাম, ওখানে 18 বছর আগে কাগজপত্র মানে কারো চাকরি হবে না। তা আমি ওখানে ওরকমেরই আমরা বাড়ির থেকে কাগজ রেডি করে নিয়ে আসছি। 18 প্লাস, হ্যাঁ। কিন্তু কত 18 হয়নি। না, উনি আমাকে দেখে আমার দিক তাকাইয়ে বলতেছে, তোমার বয়স 18? তোমার বয়স কত বলো? আমি বলছি কেন 18? এরপর উনি বলে যে মেয়েরা শুনছি বয়স লুকাইয়ে ফেলায়, তুমি তুমি তো তো বছর বাড়াচ্ছ। বাড়াইয়ে দিচ্ছ। কিন্তু উনি তো আর জানেন না যে কি প্রয়োজন তার। হ্যাঁ। Okay. তারপরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতে পারলা, আমার লিখতে সমস্যা নেই, আমার এগুলো সমস্যা নেই। Okay. তা উনি তারপর থেকে উনি আর ইয়া করলেন না, উনি আমার প্রতি একটা দয়া দেখালেন। দয়া দেখানোর পরে উনি আবার প্রতিদিন আমার চাকরি হওয়ার পরে প্রায় সময় ফ্লোরে এসে বলতো বয়স কত, বয়স কত, এরকম বলতো। তুমিও বুঝছো যে মজা করতেছে, সেও বুঝছে মজা আমি করতেছে। বলছি বয়স যেটাই আছে আমার সেটাই বয়স, কিন্তু আমার চাকরি করতে হবে আমি সেটা জানি। আহ, তো আমাকে স্যালারি ধরলো ভালোই, চাকরি করতেছি। বাবা কি বললো আমার সেদিন চাকরি বাবাকে, যখন confirm হ্যাঁ হলো? আমার বাবা কান্না করে দিয়েছে হাউমাউ করে। আমার বাবা বলে কি ইস, কয়? হাউমাউ করে কান্না করে দিয়েছে। আমার বাবা বলে ইস, আর একটা দিন যদি পরে আসতাম, আর বা একটা দিন পরে আসলে তো আমি জানতে পারতাম তোমার চাকরি হয়েছে, তাহলে আমার এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে হইতো না, ইস। এই টাকাগুলো বেঁচে যেত। মানে সেলিব্রেশনের চিন্তা কি করবে, ও চিন্তা করছে টাকার, কারণ ওই টাকাটা বেঁচে যেত। আহা, কারণ যে আমাদের দরকারই তো টাকা। প্রত্যেকটা পয়সা ইম্পর্টেন্ট। যে কারণে তোমাদের শ্লোক, কি সুন্দর শ্লোক, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতহি পরমন্তপ, পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেব, জন্মে জন্ম হুইচ্ছ স্বর্গাদপি করিয়সি। সে বাবা তো এভাবে ভাববেই। আমার বাবার আমার মৃত্যু আমি দেখতে পারিনি। আমার বাবা এত ভালো, আমার কপাল এত খারাপ। তো যাই হোক আমি চাকরি করতে থাকলাম। আমাকে অনেক কষ্ট হয়, দাঁড়াই দাঁড়াই চাকরি করতে হয়, অনেক কষ্ট। তাও আমি হার মানিনি, আমি চাকরি করতেছি। তারপরে লাঞ্চ টাইমে অনেক সময় লাঞ্চে দিতাম না, বলতাম যে লাঞ্চ টাইম আধা ঘন্টা গেলে আমি মেশিন শিখতে পারবো না, লাঞ্চে দিতাম না। মেশিন শিখতাম, অনেক সময় মেশিন শিখতে শিখতে সুপারভাইজারে দেখলেন যে আমি মেশিন চালাতে পারি, কাজ পারি। তা উনি একটা সময় একটা স্টাইলে আমাকে মেশিনে দিলেন। দেওয়ার পরে স্যালারি বাড়াচ্ছে না, মানে ওনরা চাচ্ছে যে ইয়ংআনের কাজ তো অনেক ক্রিটিক্যাল আছে, ওনরা দিচ্ছে না, স্যালারি বাড়াচ্ছে না, দেখে আর একটু চালু হইতে হবে। এরকম করতে করতে 6 মাস হয়ে গেল। 6 মাস পরে আমাকে স্যালারি বাড়লো। কিন্তু এই যে চাকরি নিলাম, ইয়ংআনে ঢোকার পরে কদিন, 2-3 মাস পরে একটা ছেলে আমাকে খুব পছন্দ করতো। উনি আয়রন ম্যান তোর ছিলেন। অ্যাকচুয়াল বয়স কত তখন? তখন আমি
তখন আমার বয়স তখন 13ই বলবো, 13, 13, 14। এরকম। কারণ আমাদের বাড়িতে তুমি তো আমার অনেক লম্বা টম্বা মানুষ, মানে সুদর্শনা ছিলা, হ্যাঁ। অনেকে হয়তো পছন্দ করতো বিষয়টা। না, আমাকে হয়তো লম্বা চওড়া দেখে আমাকে পছন্দ করতে, চেহারা দেখি তো আর পছন্দ করার কোনো ওয়ে নাই। কেমনে বলো এই কথা? কারণ কত সুন্দর মিষ্টি, নাক, কি কত সুন্দর মিষ্টি মুখ, দেখতে মাশাআল্লাহ। তুমি। আর বাংলাদেশের পার্সপেক্টিভে এই ধরনের হাইট সাধারণত মেয়েদের মধ্যে দেখা যায় না। ওটাই। যাই হোক, তারপরে ওই পছন্দ করছে ছেলেটি। হ্যাঁ, ওই ছেলেটি তোমার চেয়ে বড় ছিল নাকি, না তোমার সমান বয়সী? না ও বড়ই ছিল। ওকে, ও আমার সুপারভাইজার থেকে- ছিল নাকি হেল্পার? না, উনি আয়রন করতেন। আয়রন করতে। ওকে, ওনার বাড়ি আমাদের সে দেশে। পছন্দ করছে। কি নাম ওর? ওনার নাম হয়েছে অসীম। অসীম। ওকে, তো কি করলেন, পছন্দ করতেন উনি সবসময়, অনেক দিন ধরে শুধু পছন্দ নিজের মনের মধ্যে রাখতেন। আর আমি তো জানতাম না যে উনি আমাকে পছন্দ করেন। আমি তো আমার মতোই চলতেছি, আসতেছি, যাচ্ছি, আমার মতো করে চলতেছি। তো একদিন উনি আর থাকতে পারতেছিলেন না। আমাদের ইয়ন কোম্পানির একটা বছরের অনুষ্ঠান হয়, তো উনি অনুষ্ঠানের দিন উনি একটা ডিসাইড করলেন যে এই অনুষ্ঠানের দিন ওকে একটা ফুল দেব আর বলবো, আর ওয়েট করবো মানে না। আপনাকে হ্যাঁ, আর ওয়েট করবো না, আমি বলবোই, কারো সাহায্য নিয়ে বলবো না, নিজেই আমার বলবো। ভালোবাসা আমিই বলবো। হুম, তা উনি সেটাই করলেন। তো আমাদের এই মানে আবার পিকনিকে যেদিন হয়, অনুষ্ঠান হয়, পিকনিকের আগের দিন একটা মিনা বাজার বসে, অনেক কিছু নিয়ে বসে। মানে অনেক বড় গ্রুপ তো, হুম। অনেক কিছু মানে স্টেজ সাজাইতেই 1-1.5 লাখ টাকা খরচ করে শুধু স্টেজের মধ্যে। তারপর পুরো খানা খরচ কোনো টাকা কারোর থেকে নিত না। তার আগে আবার মিনা বাজার, অনেক কিছু, অনেক সিস্টেম ছিল। তো উনি একটা ফুল কিনে আমাকে ঠিকই যেভাবে উনি মনে ভাবছেন সেটাই করলেন। আমি ফুলটা নিয়ে জাস্ট আবার ফেলে দিয়া, হ্যাঁ? উনি যেভাবে দিছে ওভাবে ধরে ফেলে দিয়ে আমি আমার আর যার সাথে আমার কলিগ আছে তাদের সাথে দিয়ে আমি বসে থাকলাম। কেন বন্যা ভাল লাগেনি তারে? কারণ আমি তো জানি না উনি কেন ফুল দিবে, এত মানুষ, ইংল্যান্ডের মধ্যে এত মানুষ আছে, উনি আমাকে কেন ফুলটা দিলেন, ওটা বুঝা হয়নি। ওটা আমার বোঝার মতো আমার তখন বয়স ছিল না। অনেক ছোট আর তো। তাও তো আমি ওইসব ধ্যান ধারণা, আমি একবার বলছিলাম একজনকে, আর একজনকে ছিল পছন্দ আমার করতো, তো অনেকে বলছে আমি চট্টগ্রামে বিয়ে করতে আসি নাই, আমি টাকা ইনকাম করতে আমার আসছি, সংসারকে বাঁচাতে আসছে। আমি আমার বাবার পাশে দাঁড়াইতে চাই, আমার বাবা অসুস্থ থাকেন। আমাকে একটু 2 মিনিট সময় দিবা অঙ্কনা? তারপরে ওভাবে গেল, পিকনিক শেষ হয়ে গেল। পরের দিন উনি লাঞ্চ টাইমে দেখে যে আমি মেশিনে বসা, উনিও লাঞ্চে গেলেন না, লাঞ্চে না যেয়ে আমার কাছে চলে আসলেন। চলে এসে বলে মেশিনের সামনে আর একটা চেয়ার দিয়ে বসে বলল যে কি সমস্যা, তুমি ভালোবাসো বা না বাসো, ফুলটা তো নিতে পারতা, ফুল তো কোনো পাপ করেনি, ফুল তো কোনো অন্যায় করে নাই, ফুল তো পবিত্র, নিতে পারতা তো। আমি বলছি নিলাম তো, নিয়ে আমি ফুল নিয়ে আমি যা করি সেটা তো করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ফুল তো আমি নিয়েছি। যাক, এরকম করতে করতে ওর একটা মধ্যে আমারও একটা, ওর বিহেভিয়ার গুলো দেখে আমার একটু ভালো লাগা কাজ করলো যে হলো, না, finally। ছেলেটা ভালো। হুম। বা ও আমার প্রায় সময় আমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করে, এবার এই জন্য আর কি আমার একটু ভালো লাগা শুরু হইলো। তো এক পর্যায়ে রাজি হয়ে অসীমের গেলাম। পুরো নাম কি? অসীম চন্দ্র দাস। আচ্ছা, সমতনী। তারপর তারপরে এভাবে করতে করতে প্রায় 1-1.5 বছর চলে গেল। 5 সালের শেষ দিকে হঠাৎ কি মনে হইলো জানি না, ও আমাকে জোর করে নিয়ে, মানে আগে বলতো যে চল আমরা বিয়ে করি, তো আমাকে জোর করে নিয়ে মন্দিরে নিয়ে বিয়ে করলো। মন্দিরে নিয়ে বলে কি চলো আজকে বিয়ে করব। তো আমি বলছি এটা কি রান্না করার হলুদ, যে চাইলে আমার যে বিয়ে হলুদের করলাম। রং, যে এখন বিয়ে করলাম একটু পর ধুয়ে ফেলে দিলাম। এটা বলার পরে বলে যে না, সত্যি দেখো, তুমি যদি এখন বিয়ে না করো, আমি এই মুহূর্তে আমি আত্মহত্যা করব, কারণ আমার বাবা খুব অসুস্থ, সে ছেলের বউ দেখতে চায়। এটা বলার পরে আরো ওর পক্ষেরই সব মানুষ, আমার পক্ষের কেউ ছিলেন না। আমি এক পর্যায়ে আমিও রাজি হইলাম, কিন্তু যখন আমার সিঁদুর পরাইলেন আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। সিঁদুর পরানোর আমার মনে নাই যে আমার সিঁদুর অজ্ঞান হওয়ার পরেছি। কারণ কি আপনার কি মনে হয় যে কত স্বপ্নের জিনিস সে সিঁদুর পরানো? না, বিয়ে তো অনেক বড় স্বপ্নের ব্যাপার। জিনিস না, কারণ আমি সব দিক ভেবেছি, কারণ আমি ছোট মেয়ে, আর আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো,
প্রেম করছি, ভালো করছি। প্রেম করলে বিয়ে করতে হবে বা এখন অজ্ঞানী বিয়ে হয়ে করতে গেছিলেন? হবে। হ্যাঁ, আমার অজ্ঞান অবস্থায় বিয়ে সিঁদুরদান হয়েছে, কিন্তু আমি জ্ঞান হওয়ার পরে আমি জানতে পারি যে আমি কান্না করতে যাই, আমি নাক মুছতে দিয়ে দেখি আমার হাতে সিঁদুর লেগে আছে। যাই হোক, এভাবে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে তখন আবার কই তোর ও একবার বলছিল বিয়ে হোক, সমস্যা নাই। কমেন্ট বিয়ের নিয়ে কথা পরে আসতেছে, দুই একটা কমেন্ট নিয়ে নিই অল্প তারপর তুমি তো যাই হোক, অজ্ঞান হয়ে গেলে এভাবে সিঁদুরে বিয়ে সিঁদুর হইলো। দেওয়ার পর। তারপরে আমি আবার মনে মনে ভাবলাম, ও একদিন বলছিল যে আমরা বিয়ে করবো, কেউ জানাবো না। হ্যাঁ, তা আমিও মনে মনে ভাবলাম তাই তো, ঠিক আছে বিয়ে করুক, তারপর জানাবো না। এভাবে প্লিজ একটা- কন্টিনিউ, আমি একটু পানি ব্রেক নিয়ে আসি, প্লিজ কন্টিনিউ। কথা তো তারপর এভাবে আমি চালাতে থাক। ওকে দিদি, তারপর বলেন। হ্যাঁ, অল্প শেষ তা এভাবে আমি এক পর্যায়ে রাজি হওয়ার পরে বিয়েটা হলো। তারপরে আমি যখন দেখলাম যে আমার মাথায় সিঁদুর জল করছে, তখন বলছি যে না, এই সিঁদুর তো মুছতে হয় না। আমার মা তো কখনো সিঁদুর মোছে না, আমার দিদি তো কখনো সিঁদুর মোছে না। এই সিঁদুর তো কত সুন্দর লাগে দেখতে, আমি মুছবো না। তাহলে কি করতে হবে, কিভাবে বাড়িতে বলবো, কিভাবে বলবো বাড়িতে, বাড়িতে বলার ওয়েটা কি আছে, কিভাবে বললে আমার বাবা ঠিক থাকবে, আমার পরিবার ঠিক থাকবে। আমার বাবা তো শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে, কারণ আমার বাবা হার্টের রোগী ছিলেন। আর যেহেতু অভাবের সংসার, আমার বাবা ইনকাম করার জন্য আমাকে পাঠাইছেন, প্লাস আমিও আসছি। তা সেখানে আমি কিছু সংসার যেন করতে পারিনি। তার আগে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি সংসারে কতটুকু কি দিতে পারবো। অ্যাকচুয়ালি ওকে আমি দেখছি ভালোবাসার রূপে, ওকে তো আমি হাজবেন্ডের রূপে আজও দেখি নাই। মানে আমার একটা গভীর চিন্তা এসে গেল। যাই হোক, কোনোভাবে আমার একটা বাড়ির পাশের একজন কাকা ছিলেন, তাকে যাইয়া বললাম। বলার পরে কাকা বলে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে তোমার বাবাদেরকে বুঝাইয়ে বলতেছি। তাই আমার বাবা বললেন, বুঝাইয়া আমার বাবাকে বলার পরে আমার বাবা তো খুব জেদি রাগে ছিলেন। আমার বাবা তো আমাকে গালমন্দ করছেন। আমার বোন বলে যে বাবা ধৈর্য ধরো, গালাগালি করলে বা বকাবকি করলে কিছু হবে না, যা হওয়ার হয়ে গেছে, এখন এটাকে মেনে নিতে হবে, ধৈর্য ধরো, তুমি আবার রাগ করে অসুস্থ হয়ে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে আমার বাবাও মেনে নিলেন। আমার বাবা এক পর্যায়ে আমাদেরকে দেখতে আসলেন। দেখতে আসার পরে বলে যে বাড়িতে যাইও। আমরা একবার ঈদের সময় বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আত্মীয় স্বজন সবাই আসলো, দেখলো। এভাবে মেয়েটার কি বিয়েটা মেনে নেওয়া হলো। এরকম করতে করতে কিছুদিন পরে 8 সালে চাকরি করতেছি, খুবই ভালো, দুইজনে চাকরি করতেছি একই অফিসে। কিছু যেই টাকা, অফিসে ছিলেন সেই অফিসেই। হ্যাঁ। তো চাকরি করতে করতে আমাদের বিয়ে হলো, সংসারও করতেছি, সুন্দর টাকাও ইনকাম করতেছি, জমাইতেছি। এর মধ্যে 8 সালে আমি কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরে আমার একটা মেয়ে হলো। মেয়েটা হওয়ার পরে ছুটি ছিল 4 মাস। 4 মাস ছুটি কাটানোর পরে এখন মেয়েটা কোথায় রাখবো, আমার চাকরি করতে হবে। তাই কি করলাম, একজন মহিলা ছিলেন, বৃদ্ধ টাইপের, বেশিও বৃদ্ধ না। তা ওনাকে বললাম, উনি রাজি হলেন। ওনাকে 2000 টাকা দিতে হবে, প্লাস বাচ্চার দুধ, যা যা বাড়তি খাবার আছে এগুলো দিতে হবে। তা বললাম, উনি শুধু দেখবে, উনি শুধু চোখে দেখবে, দেখে রাখবে, তার জন্য ওনাকে 2000 টাকা দিতে হবে। তাই দিলাম। দেওয়ার পরে এরকম অনেক দিন, প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেল। রাখলো। রাখতে রাখতে আমার বাচ্চাটার একটা বিহেভিয়ার দেখে যে আলাদা, একটা অন্য স্বাভাবিক বাচ্চা যেভাবে খেলা করবে, কান্না করবে না, বা বুঝাইলে বললে বুঝবে বা বসে থাকবে, এরকম আমার মেয়েটার মধ্যে উনি দেখতে পান। উনি সারাদিন দেখতে পায় উল্টাপাল্টা করে বা কান্না করে, উনি অস্থির হয়ে যাচ্ছে। আমিও বাসায় যতক্ষণ থাকে দেখি ও বাচ্চাটা উল্টাপাল্টা। তাই আমি ভাবছি যে আমি হয়তো সারাদিন দেখি না, আমাকে দেখে না, তাই আমাকে পায়ে মনে হয় এরকম করে। আমি অতটা গুরুত্ব দিতে পারলাম না। তা দেখি যে ওই আন্টিটাও বলে যে তোমার মেয়েকে আমি রাখতে পারবো না, তোমার মেয়েটা বেশি উল্টাপাল্টা করে, সারাক্ষণ কান্না করে, এটা ওটা ধরে ছুঁড়ে মারে, আমি পারবো না। তখন বাচ্চার বয়স কত? 3 বছর। 3 বছর। তো এটা শোনার পরে আমি কি করব, আর কাউকে রাখার জন্য পেলাম না।
তাই আমার হাজবেন্ড বলে এক পর্যায়ে চাকরিটা ছেড়ে দাও। চাকরিটা ওর কথা মতো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখি যে যখন 4 বছর বয়স হইলো তখন বুঝতে পারলাম যে ওর কোনো সমস্যা আছে শারীরিক। যেহেতু ও যে কোনো কিছু পাক, হয়তো নিজের মাথার চুল নিজে ঝামকাই ঝামকাই এরকম ছিঁড়ে ফেললো, বা আমারটা করলো, বা একটা কিছু ছুঁড়ে ফেললো, বা চিৎকার দিল, বা ধাপ করে দাঁড়ানো অবস্থায় পড়ে গেল নিজের থেকে, এরকম করতো। তো একজন বললেন যে তোমার এরকম বাচ্চার এরকম, আসলে এটা স্বাভাবিক না, তোমরা একটা ডাক্তার দেখো। তা আমরা ডাক্তার দেখলাম। পাশাপাশি বাড়ির থেকে আমার দিদি, আমার মা বলে যে মনে হয় কোনো আলগা দোষ আছে, কবিরাজ দেখাও। দেখাইলাম। তাই কবিরাজ দেখাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, এরকম করতে করতে আমাদের যা পুঁজি টুজি যা ছিলেন সব শেষ করলাম, কিন্তু আমার মেয়ের কোনো উন্নতি দেখলাম না। ডাক্তারে বললেন যে মাথার যে রক আছে, মাথার ব্রেনের মানে মাথার ব্রেন মস্তিষ্ক যেগুলো ক্লিয়ার হয়, যেভাবে আমরা কথা বলি একটা মেধা নিয়ে, সেই মেধায় ওর কাজ করে না। ওর মেধায় ওইটা কাজ করে না। ওরা হয়তো সারাদিনই 1 ঘন্টা ভালো থাকে মেধাটা, সারাদিনে ভাবে উল্টা পাল্টা। এটা যত বয়স যাবে অত আরো বেশি। তো এটা ঠিক করার মতো হয়েছে বড় ব্যয়বহুল, বা ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে এরকম বলছিলেন। এরকম করার পরে চিকিৎসা এরকম লাস্টে আমার হাজবেন্ড বলে একার চাকরি দিয়া যা পুঁজি আসলে তাও শেষ, কি করব আমি ভেবে পাচ্ছি না। আমরা এখন খাবো না, ওর ট্রিটমেন্ট চালাই যাব, ট্রিটমেন্টেও তো কোনো উন্নতি নাই, কি করব? ভালো মন্দ খেতেও পাই না, ওর ট্রিটমেন্টও হচ্ছে না, কি করব? এটা এরকম করতে করতে আমার আর একটা বাচ্চা আমার কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরে ওই বাচ্চাটা হইলো হঠাৎ করে টানাপোড়েনের মধ্যে চিকিৎসা, আমার মেয়ের চিকিৎসা বন্ধ, আর চিকিৎসা করতে পারলাম না। আমার মেয়েটা হওয়ার আমার ছেলেটা হওয়ার 1 বছর আগে থেকেই আমার মেয়ের চিকিৎসা বন্ধ, কারণ চিকিৎসায় কোনো উন্নতি পাই না, তা চিকিৎসা করে কি লাভ? চিকিৎসা যেহেতু বন্ধ করলাম, বাচ্চা আর একটা হইল হঠাৎ করে না, তখন চিকিৎসা ছিল। আমার ছেলে হওয়ার পর চিকিৎসা চালাইতো, মানে টুকটাক যে যেখানে বলতো যে ওখানে যাও, ওখানে গেলে তোমরা দেখবা ভালো হবে বাচ্চাটা, যেখানেই বলতো। তাই লাস্টে আমার হাজবেন্ডের মধ্যে এইটাই ধ্যান ধারণা ছিল। আমি এখন যেটা বুঝতে পারতেছি, যে সবসময় ভাবতো যে আমি চাকরি করে কি করব, আমি তো ভালো খেতেও পাই না, আমার বাচ্চারা চিকিৎসা করতে পারি না, এরকম একটা মেয়ে বাচ্চা, মাথায় সমস্যা, পাগল বললেই চলে, আমি সমাজে কি করে মুখ দেখাবো? ওনার মনে হয় এটাই ধারণা ছিলেন। দেখলাম সকালবেলা উনি রেডি হয়ে অফিসে যাচ্ছেন, আর আসলেন না। এই যে গেলেন, তখন আমার ছেলের বয়স 1 বছর, আর আসলেন না। আমি কত জায়গায় খুঁজলাম, কত চেনা জানা বন্ধু বান্ধব সবাইকে খোঁজ লাগাইলাম, এমনকি আমি মেডিকেলে যাই খুঁজলাম যে আমার জামাই কোথায়, আমার হাজবেন্ড কোথায়, কেন বাসায় আসলো না। তারপরে একবার আমার শ্বশুর বাড়িতে আমি ফোন দিয়ে বলি যে এরকম আপনাদের ছেলে তো বাসায় আসছে না। বলে বাসায় আসে নাই, দেখো কোথাও গেছে, মানে তারা নর্মাল, মানে সে তো তার বাড়িতে গেছে, তারা তো নর্মালি থাকবে। মানে আপনার স্বামী আপনার বাসা থেকে বের হয়ে হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি, সে তার নিজের বাড়িতে চলে গেছে। সে আর এই ধরনের টানাপোড়েনের মধ্যে থাকবেন না। তো এই বাড়িতে গেলেন, মানে এটা ওদের হয়তো মনে হয় কোনো কি ছিল, আমি জানি না, আজও জানি না। তারপরে কি করলেন, বলে যে দেখো নতুন যে বাচ্চাটা হলো ওটা তো আপনার কাছে, ও কি সুস্থ? হ্যাঁ, ও ভালো। আচ্ছা, 2 জন আমার কাছে আছে এখনো। তারপরে আমার শাশুড়ি বললো যে দেখো হয়তো কোথাও গেছে, বন্ধু বান্ধবের বাড়ি, কই যাবে, আর তোমরা ঝগড়া কার্য করছো, মনে হয় অভাবের সংসার তো ঝগড়া করছো, হয়তো কোথাও চলে গেছে। পুরুষ মানুষের সাথে এভাবে করতে নেই, পুরুষ মানুষের সাথে সবসময় নর্মালি থাকতে হয়, জানো তো, অভাবের সংসার,
আবার এভাবে উল্টাপাল্টা কথা বললাম মনে হয় ঝগড়া করছো। তা আমি বলছি না, আমি কোনো ঝগড়া করি নাই। কেন গেছে আমি তো সারা দুনিয়া খুঁজতেছি, পুরো চিটাগাংয়ের বাড়ি আমি ঘুরে ঘুরে খুঁজছি, মেডিকেল পর্যন্ত খুঁজছি, কোথাও পাচ্ছি না। তা ওনারাও অস্বীকার যাচ্ছে যে না, জানেই না কোথায়। না, কিন্তু অ্যাকচুয়ালি উনি ছিলেন, বাড়িতেই ছিলেন তখন। বাড়িতে থাকা অবস্থায় উনি কি করলেন, কিছুদিন বাড়িতে থাকলেন, গা ঢাকা দিয়ে থাকার পরে আমার যেটা ধারণা, তারপরে আমরা তো কি করব, কারণ আমার স্বামী আমার কাছে নাই, আমিও চাকরি করতে পারতেছি না, 2টা সন্তান, কি করব, খুব অসহায় পড়ে গেলাম, এত অসহায় দিনের পর দিন। আমার মেয়েটা তো পাগল, কত এমনি তো ছিল, ক্ষুধা লাগছে না কি লাগছে তাও। এখন ওর বয়স কত? এখন ওর বয়স 8 সালে হয়েছে, তো 14-15 হয়েছে। তারপরে আমারও তো ক্ষুধা, আমি আর ওকে কি বলবো। আমার ছেলেটার বয়স 1 বছর, ওকে হয়তো আমি বুকের দুধ খাওয়াইতে লাগলাম, বাড়তি খাবার নাই বা দিলাম, বুকের দুধ কোত্থেকে আসবে, আমি তো খাই না, আমি তো খেতে পাচ্ছি না। তারপরে আমি কি করলাম, গুরুকে কি আমি একটু বলে দেই যে কি আমি শুনেছি, আচ্ছা আমি সেই ছিলাম। ওকে, তারপরে দেখুন বেবি যে ওই সময় বাড়িতে দেখানো যাই। অবস্থায় তো হারিয়ে যায়, রাইট? তারপর তো আর হ্যাঁ। তো কোনো খবর নাই। তারপরে আমি চিন্তা করলাম এখানে বসে কি খাবো, ঘর ভাড়াও তো দিতে হয়। অপর্ণা তাহলে না আপনার খেলে- 2টা বাচ্চা, রাইট? একটা হ্যাঁ। অটিস্টিক, যেটা ওখানে আইডেন্টিফাই হয়, ওই হসপিটালে দেখা অবস্থাতে সে হারিয়ে যায়, আর একটা সুস্থ বাচ্চা, রাইট? হ্যাঁ। আচ্ছা, কার বয়স কতটুকু? আমার ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স, মেয়েটা তো পরে আসে, না মেয়েটা আগে, ওটি অটিস্টিক। হ্যাঁ আর মেয়েটার বয়স 13-14-15 বছর হবে, এরকম। ওকে, 8 সালে হচ্ছে। ওকে। তারপরে চিন্তা করতে লাগলাম, এখানে না চিটাগাংয়ের বাড়ি থাকলে না খাইলেও ঘর ভাড়া তো উঠে গেছে, ঘর ভাড়া তো দিতে হবে, তো এখানে না থেকে চলো আমরা বাড়িতে যাই, নিজে নিজে আর কি ভাবতেছি। কারণ এদেরকে ফেলে ও পালিয়ে গেছে, তোমার বর, আমি তো তুমি তো আর পালাতে পারো না, যেহেতু তুমি পেটে ধরেছো। সো দিস ইজ দ্য থিং, এই জিনিসগুলোকে যদি আমরা মূল্যায়ন না করতে জানি, এদের এই মানুষগুলোকে যদি ভালোবাসতে না জানি, তাহলে এই সমাজ একটা সময় ধ্বংস হতে বাধ্য। সো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, অনেক বেশি ভিউয়ারশিপ আমি এক্সপেক্ট করতেছি, যাতে করে স্টোরিগুলো বহু মানুষের কাছে যায় এবং প্রয়োজনীয় লার্নিং আমরা নিতে পারি। তারপর না, তারপরে খাট ছিল, খাট বিক্রি করে দিয়ে, তা খাট বিক্রি করতে সব জিনিস কিনতে গেলে দাম, বিক্রি করতে গেলে দাম থাকে না। খাট ছিল, টিভি ছিল, এগুলো বিক্রি টিক্রি করে দিয়ে বাড়িতে গেলাম। ও টিভি আগেই বিক্রি করে দিছি, টিভি বিক্রি করে দিয়ে রুম ভাড়া একবার দিছি, রুম ভাড়া দিয়ে কোনো মতে আমরা ডাল ভাত খাইছি। পরের বারে রুম ভাড়া যখন জমছে, খাট বিক্রি করলাম, আলমিরা ছিল, এই 2টা জিনিস বিক্রি করে রুম ভাড়া দিয়া, তারপরে আমরা গাড়ি ভাড়া দিয়ে কাপড় চোপড় নিয়ে আমরা বাড়িতে গেলাম। মানে খুলনা ব্যাগ গেলে? হ্যাঁ গেলাম, গিয়ে দেখি ওখানে যে কিছু করতে পারি কিনা, তো ঘর ভাড়া তো দিতে হবে না। গেলাম, যাওয়ার পরে আমার মেয়ের যন্ত্রণায় কেউ থাকতে পারে না, রাতে দিনে কোনো ঘুম নাই কারো। তারপরে আমরা খাবো কি, আমার ভাই সে ডেলি কাজ করে, আমার বোনের শ্বশুর বাড়ি অতটা ভালো নাই যে সে দিবে, আমার বাবাও প্যারালাইসিসে ভুগছে 2 বছর, তাকেও তো চিকিৎসার জন্য অনেক খরচ করছে, তারা নিঃস্ব হয়ে গেছে। লাস্টে এখন আমাকে কি খাওয়াবে? আমি একবারই, যদি ধানের দিনে হয়তো 15 দিন কাজ হয় বছরে, যে ধান উঠলো, ধানের কাজ আছে কয়দিন, ওই কয়দিন আমি কাজ করলাম। কেউ একটু ঘর লিপতে বললো, ঘর লেপার জন্য একদিন ঘর লিপলাম, তারা তো আর প্রতিদিন ঘর লেপাবে না, আর সব বাড়ির মানুষও তো আর ঘর লিপতে দেয় না, আর কাজ করায় না মানুষ দিয়া। কয় টাকা আর পাই, সেই টাকা দিয়ে কি আমি 3টা মানুষের পেট কি চলে? আমার ভাইয়ের বউ আমার সাথে খ্যাট 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 শুরু করে দিল,
আমার মাও তো কিছু বলতে পারে না, কি বলবে, আমার মাও তো তাদের তাই খাচ্ছে। লাস্টে একবার আমার বড় বোন আসলো, আসিয়া দেখে যে আমার সাথে এরকম হচ্ছে। আমার বড় বোন কি করলো, আমার বড় বোন বলে যে আমি কি করব, আমার সংসার তো এইরকম। তো একটা কাজ কর, তোরা যেখান থেকে আসছো সেখানে যা, ওখানে যাই আর তোরা গাড়ির তেলে পড়ে বইরে যাইস 3 জন। সামনে বসে মোরা এগুলো দেখতে পারবো না, তোরা চিটাগাং দিয়ে মর, পরে আমরা খবর শুনে যাবো যদি খবর কেউ দেয়। তোরা চিটাগাং চলে যা, একা একা বিয়ে করছো না, বোঝ মজা, ভালো করে মজা বোঝ। পরিমাণী, হিরো আলম, সাকিব, অপু বিশ্বাস, বুবলি, শিলা আর নতুন এই পাগল, এগুলোর বাইরে কি সময় আসেনি আপনাদের এই কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে একটা সেকেন্ড ভাববার মতো? বিশ্বাস করুন, আজ যদি না ভাবেন কালকে আপনার দিকেও কেউ ভাববে না। 17-18 কোটি মানুষের বা 20 কোটির কাছাকাছি মনে হয় এখন এই লার্জেস্ট এই যে অ্যামাউন্ট অফ পিপল, এই মানুষগুলোকে নিয়ে কেউ ভাববে না এবং অসম্ভব রকমের বাজে অবস্থা হতে যাচ্ছে আমাদের সকলের জন্য। সো সবকিছুকে বাদ দিয়ে, সস্তা ফিলিংস মাস্তি বাদ দিয়ে ফোকাস করা উচিত এই ধরনের অপর্ণাদের জন্য। এই অপর্ণা চাইলেই কিন্তু স্বামীর মতো করে ভাবতে পারতো। স্বামী যেমন অটিস্টিক বেবি জন্ম দেওয়ার কারণে এই দায়িত্ব নিতে পারবে না, তাই পালিয়ে গেছিল। অপর্ণা কিন্তু তার মতো করে চিন্তা করতে পারতো যে আমিও অন্য কোনো জায়গায় পাত্রস্থ হই, নতুন বর ধরে নিই, আর এই 2 সন্তানকে কোনো এক ডাস্টবিনের পাশে ফেলে দিই। কিন্তু সে পারেনি। মায়ের ভূমিকা নিভানোর জন্য পাগলের মতো পরিশ্রম করতেছে, তার মিনিমাম কোনো সাপোর্ট সিস্টেম নাই। এবং বোন বলতেছে অনেক কষ্টে যে সামনে মরলে তো কষ্ট হবে, তুই দূরে মরে যা, যাতে করে আমরা শুনতে পাই যে কোনো একদিন যদি শুনতে পাই যে মরে গেছিস তাও হয়তো সমাধান হবে। তারপর না তো গাড়ির টিকিট কেটে দিল, 300 টাকা দিল। আর আমার হাস্যকর এই বাংলাদেশ, ছি। পরিমণি ছেলে দাঁত উঠেছে, এটা নিউজ হয়, ছি। এই জার্নালিজমকে, এই নোংরা জার্নালিজমকে। আমার বোন কি করলো, 2টা টিকিট কেটে দিল আর 300 টাকা দিল। নিউজে আমার অপর্ণতাকে খুঁজে পায় না, ছি। আর মনে হয় 3 সের বা 4 সের চাল হবে, এটা দিল। আর আমার মা একটু হলুদ, একটু মরিচ, যাবতীয় মানে 2-3 দিন চলার জন্য যা লাগবে সেটা দিল। আর আমার নিজেরই চিটাগাং থেকে নিয়ে গেছিলাম খাতা, বালিশ, হাড়ি পাতিল, এগুলো 2টা, সবকিছু নিয়ে 2টা বস্তা করে আমাকে গাড়িতে উঠে দিল। আমি চলে আসলাম সারা পথ শুধু গাড়িতে বসে ভাবি, আমি গাড়ির থেকে নাইমে আমি কোথায় যাবো, কোথায় যাবো। আমি এই 2টা মানুষ নিয়ে, আমি 2টা বস্তা নিয়ে, আমার তো বস্তায় 4টেই বস্তা, আমি একা মানুষ, 4টে বস্তা নিয়ে কি করবো। আমার মেয়েও বস্তা, আমার সন্তানও বস্তা, হাড়ি পাতিলে বস্তা, সবই আমার বস্তা নিয়ে আমি কই যাব। আমার তো বাসা নাই, আমি কই যাবো। সারা গাড়ি শুধু ভাবতে আসি। কোনো কিছু ঠিক করা নাই, রাইট? চলে গেছো চিটাগাং, কিছু ঠিক করার নাই, শুধু ভাবতে আছি আমি গাড়ির থেকে কোন জায়গায় নামলে আমি একটা বাসা পাবো। এরকম ভাবতে বলে অলংকারই নামলাম। অলংকার নামি, তখন রাত শেষ হয় নাই, রাত আছে। আমার মা পথে খাওয়ার জন্য কয়টা মুড়ি দিছিল, ওই মুড়ি কাটা কতক্ষণ পরে ওদেরকে খাওয়াইতাম। আর কিছু ছিল, তার রাত যখন শেষ হয় না, তেলের পাম্পের ওখানে আমি বাচ্চা 2টাকে নিয়ে পুরো রাত, যতটুকু রাত ছিল ওখানে বসেছিলাম আর মুড়ি খাওয়াইছি। সকালবেলা ভাবি যে কি করবো এখন, বাবা যায় 2টা বস্তা ধর 2-3 দিন চলার মতো, মানে কল্পনা কর, বাড়ি ঘর নাই, একটা অটিস্টিক বেবি যে সুস্থ না, আর একটা বাচ্চা, মানে 4টে বস্তা ওর জন্য। একটা মেয়ে মানুষ, কম বয়সে একটা মেয়ে মানুষ, সে এখন একটা তার অনিশ্চিত, এর চেয়ে অনিশ্চিততা কি হতে পারে একটা মানুষের জীবনে। যে একটু পরিষ্কার হইলো, আকাশ দেখা গেল, তখন আমি ওদেরকে 2 জনে 2 সাইডে নিয়ে আমি নিজে মাঝখানে বসে থাকলাম। আমার তো ঘুম, বাচ্চা মানুষ,
ওদেরকে একটু সরাই, আমি ওইটা দাঁড়াইয়া চারিদিক তাকাই কোন দিকে আমি পাড়া দিব, কোন দিকে গেলে আমি একটা বাসা পাবো। আমার বাসা পাইলেই তো হবে না, আমার তো বাসার মতো বাসা লাগবে, যে বাসার ভাড়া আমি দিতে পারবো। বাসার তো অভাব নাই, বাসা খুঁজতে যেয়ে দেখি বাসার অভাব নাই। 4,000 টাকা 5,000 টাকার ফ্ল্যাট বাসা, কত ভালোবাসা। আমার তো অত টাকা নাই। একটা সিকিউরিটিরে বললাম, আঙ্কেল এরকম এরকম কোনো বাসা হবে? আর বোকা মাইয়া, এই দামের আজকাল বাসা টাসা আছে নাকি? দেখ থাকলে কোনো রেল পিডের দিকে দেখ আছে নাকি। আমি এই 4টা বস্তা নিয়ে আমি কিভাবে ঘুরবো? এগুলো গাড়িতে নিয়ে চললেও তো কত গাড়ি ভাড়াও হয়। আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, 300 টাকা দিয়ে দিয়েছে আমাকে আমার ছেলে। ওই আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওরা এখনো ঘুমাচ্ছে, ওদেরকে একটু খেয়াল রাখিয়েন। আমি একটু দৌড়ে দৌড়ে আমি বাসাগুলো খুঁজবো, আমি হেঁটে হেঁটে খুঁজবো না, দৌড়ে দৌড়ে খুঁজবো। এরকম খুঁজতে খুঁজতে একটা বাসা পাইলাম। আমার ধারণা ছিল আমি বাসা নিব, কোনো মতে একটু রুম হইলে হয়েছে, কারণ আমার বাসা তো ওইভাবেই থাকা লাগবে, একটু যাতে একটু ছাদ না দেখা যায়। লাস্টে পাইলাম, পাওয়ার পরে বাসা ভাড়া 1500 টাকা, নিজের লাকড়ি দিয়ে রান্না করতে হবে, টয়লেট বাহিরে, মানে গ্রামের থেকেও খারাপ অবস্থা। বৃষ্টি আসবে, বৃষ্টি নামার আগে আমার রুমে পানি ঢুকবে। যাই হোক পাইলাম বাসাতে, পাওয়ার পরে একটু নিজে শান্ত হইলাম। শান্ত হওয়ার পরে রান্না বান্না করে যা ছিল খাওয়াইয়া এখন চিন্তা করি আমার বাসা ভাড়া দিতে হবে, কি কাজ করব। আমার ছেলেটার থেকে আমার মেয়েটা বেশি আরো খারাপ, ওকে রেখে আমি এক তিল পর্যন্ত আমি কোথাও যেতে পারি না। বলবেন যে মেয়েটা কি ধরনের, মানে আমরা তো জানি অটিস্টিক বেবি বিভিন্ন রকমের সিমটম থাকে, ও কি ধরনের? একেবারে পাগল? ওকে পাগল বললেই চলবে, মানে কোনো কাজ কোনো কিছু নিজে করতে পারে না। কাজ কেন করবো? ও যে এখন নিজের কাজও কোনো কিছু করতে পারে না। ও যে নিজে বাথরুম করতেছে ও তো নিজেও জানেন না, একেবারে কোনো কিছু আর ব্রেনে কাজ করে না। না তখন ও বয়স আরো, কত? আপনি বসে আছেন, আপনার হয়তো মাইক্রোফোনটা ধরে ছুঁড়ে ফেলে দিল, মানে মাথা ব্রেন কোনো কিছু কাজ করে না। না। বয়স কত তখন? 14-15 হবে। তখন বয়স কত যখন তুমি যুদ্ধ করতেছো? যখন যুদ্ধ করতেছি আমার এই যে হাজবেন্ড সহ, এই যে সময়টাতে যখন বাড়ি খোঁজা হচ্ছে, তখন ওর বয়স 8-9 বছর হবে। কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই? না, আজ 7 বছর ধরে আমি এইভাবে যুদ্ধ করতে আছি। ওকে, তারপর না? তারপর যাই হোক আমি কি করব, আমার ঘর ভরার জন্য, সামনে খাওয়ার জন্য কিছু করতে হবে। আর আমি কি কাজ পাবো যে কাজ করতে পারলে, যে কাজ ফাইনালি বাড়ি কত টাকায় পাওয়া গেল? 1500। আচ্ছা, কি বাথরুম বাইরে, কমন সব। বাথরুম সব বাইরে, শুধু একটা ঘর? শুধু ঘর, একটু ঘর, উপরে টিন, চাচের বেড়া, জাস্ট একটা কোন রকমের ছোট একটা ঘর। হ্যাঁ। ওকে। লাকড়ি দিয়ে রান্না করতে হবে। তারপরে এখন চিন্তা করি আমার এমন একটা কাজ খুঁজে বের করতে হবে যাতে আমি মেয়েটাকেও সবভাবে আমি দেখতে পারি আর আমার কিছু ইনকাম হয়। তো এরকম করতে করতে বাসা খুঁজতে লাগলাম যে কোন ফ্যামিলির কারা কাজে রাখে। তো এরকম করতে করতে পাইলাম, বাসা একটা পাইলাম, ওরা বলে যে হ্যাঁ কাজ করতে পারবা, তা মাসে 2500 টাকা পাবা। আমি বলি 2500 টাকা আবার কম কিসে, 1500 টাকা ঘর ভাড়া দেবো আর 1000 টাকা দিয়া শুধু চাল কিনা, শুধু পানি দিয়ে চাল সিদ্ধ করে করে খাবো, না হয় চালগুলো ভাজা খাবো, তাও তো ভালো। এরকম করতে দিল, চাকরি করতে থাকলাম, কাজের মানে বাসা বাড়ির কাজ করতে থাকতে থাকতে তাদের কাজ ভালো লাগলো আর 500 টাকা বাড়াইলো। তা আবার একটু চলতে লাগলাম এরকম 1500 টাকা বাসা ভাড়া দিলে আর 1500 টাকাতে আমরা পুরো মাস চলি মানে শুধু চাল কিনি আর লবণ কিনি। তাও চিন্তা করি চাল আর লবণ ছাড়া তো আর খালি ভাত খাইতে পারবো না, চাল আর লবণ হলে কোনোভাবে আমরা চলবো। এরকম করতে করতে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করলাম।
স্কুলে ভর্তি করতে, আমার ছেলের স্কুলে ভর্তি করতে হলে পড়া করলাম সরকারি স্কুলে, কিন্তু স্কুল ড্রেস লাগে, জুতা লাগে, কত কিছু লাগে, খাতা লাগে, কলম লাগে, পেন্সিল লাগে, চক লাগে। কি করব? স্যারদেরকে বললাম, স্যার আমি যে সময় পারবো আমি সেই সময় ড্রেস বানাই দিব, ওরে ড্রেসের জন্য বকা দেবেন না, ওরে ড্রেসের জন্য বলিয়েন না, ও কষ্ট পাবে, ও লেখাপড়া করতে চাইবে না। আর ওরে কখনো বেদ দিয়ে মারবেন না, দেখেন আর শরীরে শুধু হাড্ডি। ওরে মারবেন না, ওরে ভালোবাসা দিয়ে ওরে লেখাপড়া শিখিয়ে এলো, কিন্তু খুব ভদ্র পরিবারের ছেলে। আরে আমি না খাওয়াইতে পারলে ও কিন্তু অনেক ভালো শিক্ষায় মানুষ হইতে আছে, ও কিন্তু খুব ভালো। এবং এই গল্পের সাথে সবাই খুব রিলেট করছে। এমডি আফনান বলেছে, গল্প শুনে অশ্রু ধরে রাখতে পারছি না। ইউকে থেকে আসিফুজ্জামান শিকদার ভাই আছে আমাদের সঙ্গে। দিলার আছে, আপা আপনার গল্প শুনে আর থাকতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম। তো এভাবে ভর্তি করতে ওরা ও স্কুলে দায়িত্ব লাগলো, আমি রাত্রে পড়াই। এরকম যেভাবে লবণ ভাত চলে জোটে এরকম খাই। অনেক সময় আছে যে মানে চাল 10 কেজি কিনে ভাগ করি পুরো মাস নেওয়ার জন্য, ভাগ করে করে 30টা ভাগ করি। 30টা ভাগ করে যেভাবে হয় ওইভাবে রান্না করি। হয়তো ওরা 2 বেলা খাইলো। আবার স্কুলে বিস্কিট দেয়, স্কুলের বিস্কিট আমার ছেলে খায় না। 8 খান বিস্কিট দেয়, আমার ছেলে হিসাব করে করে নিয়ে আসা, ও নিজের হাতে ভাগ করে করে দে, দিদি তুই খা, মা তুমি খাও, খাইলে দেখবে ক্ষুধা লাগবে না, একটু ভালো লাগবে, খাও। এরকম করতে করতে চলতে লাগলাম। এরপরে আসলো করোনা। করোনা আসার পরে আর আমার বাসা বাড়িতে নিল না, বলে যে একজনের বাসা একজনে যাওয়া যাবে না, তোমার আশা লাগবে না। এখন কি করব? আমার রাত্রে তো ঘুম আসে না, আমি চিন্তা করি আমি কি খাওয়াবো ওই সন্তান দুইটাকে, কি দিয়ে বাসা ভাড়া দিব। আমি সারা রাত শুধু ওর মাথার উপরে হাত দিয়ে, ওর মাথার উপরে হাত দিয়ে আর কান্না করি, কিভাবে আমি চলবো। তারপরে সরকার নিয়ম করলো ত্রাণ দেবে, আমাদেরকে আর নাম টাম নিল না। নাম নেওয়ার পরে নাম নেওয়া তারপরে এরকম করতে করতে এরপর গেলাম দেখতে রামদাই কমিশনার, ওখানে গেলাম, যাইয়া বলি আমাকে একটু সাহায্য করেন, আমরা 2 দিন ধরে খাই না, দেখেন ছেলেটার মুখের দিকে। কমিশনারে বললো গরম পানি খাও। হিন্দুদের আমার সাহায্য কে বলছে এটা? কমিশনার। বলে যে হিন্দুদের সাহায্য কিসে, গরম পানি দিয়ে খাও। হ্যাঁ আমি বলি উনি দেখলাম উনি এই কথাটা বললে, আমি তারপরও দাঁড়াই থাকলাম। দেখলাম একজন লোক হুন্ডা চালাই আসলো, তাকে একটা ত্রাণের বস্তা দিল। উনি যখন ত্রাণটা দিচ্ছে তখন ওই লোকটা হুন্ডালাকে, আর তখন আমি আবার বললাম স্যার আমাকে দেন না, দেখেন না আমার ছেলেটা 2 দিন ধরে ওর মুখে কিচ্ছু দিতে পারতেছি না, একটু দেন, কিচ্ছু লাগবে না, তেল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু করে চাল। হিন্দুদের আবার কিসের ত্রাণ? হ্যাঁ আমার আজ স্পর্শ মনে ভাসে
শালা অভিশাপ। তারপরে আমার ছেলে বলে কি মা তুমি জানতা না যে গরম পানি খেলে ক্ষুধা লাগে না, চলো 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 বাসায় চলো, আমরা গরম পানি খাই, ক্ষুধা লাগবে না। বয়স কত আপনার না আপনার ছেলের? এখন 8 বছর। তখন বয়স কত? 6 বছর। হাই স্কুলে ভর্তি 6 করছি বছর তো। বয়সে কি পার্সোনালিটি, কি স্মার্টনেস, পরিস্থিতি কত আমার স্মার্ট ছেলের করে অনেক দিয়েছে। বুদ্ধি, অনেক বুদ্ধি। আরে ফকিন্নি কাউন্সিলর যার বর্ণনা আমার শুনতেছি। ছেলে বলে যে আমার চলো চলো। তারপর আমার হিন্দুদের ছেলের প্রাণ আমি লাগে। জড়াই ধরলাম, বাবা ওদের ক্ষুধা লাগে না, ওদের ক্ষুধা লাগে না বাবা, ক্ষুধা লাগলে ওরা ক্ষুধার কষ্ট বুঝতো, ওরা ক্ষুধা লাগে না ওদের, আমাদের তো ক্ষুধা লাগে যেন ক্ষুধার কষ্ট বুঝি। আমার ছেলে তারপরও বাসায় এ বলে আমার গরম পানি দাও খাবো, ক্ষুধা লাগবে না। আমার ছেলে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঠিকই গরম করে খাওয়াইলাম। খাইয়ে বলেন পেট ভরছে, বলে হয় ভরছে তো, একটু পর শিশু দিলে চলে যাবে, আনে তো আবার পেট খালিয়েই যাবে। আমি বলি খালি হবে না, তুমি এই পানি খাওয়ার সাথে সাথে চোখ বুঝে ঘুমিয়ে যাও, আর খালি হবে না। আমার ছেলে সত্যি সত্যি পানি খাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পরে চলতে লাগলাম দিনের পর দিন। তারপরে এরকম তো চলতেই থাকলো, হয়তো মাসে 15 দিন খাইলাম, আর 15 দিন খাইলাম না, আর যদিও খাই মাছ, ওই বললাম না 7-8 বছর ধরে মাছ তরকারি ভালো মন্দ কোনোদিনও আমরা খাই না। আর একদিন গেলাম, একজন অনেক পয়সা, ওনার দৈনিক লাখের উপরে ইনকাম, ওনার কাছে যাই হাত পাতলাম, উনি 5টা টাকা দিলেন। 5টা টাকা দিয়ে বলে যাও, আর এর থেকে আর বেশি পারবো না, এত ফকিন্নি প্রতিদিন আসে, ফকিন্নির জন্য কি আমি এই জায়গা দরবার খুলে বসছি। আমার ছেলে বলে যে 5 টাকা দিয়ে একটা পাউরুটি পাবো আঙ্কেল, আর 5 টাকা দিলে 2টা পাউরুটি হইলে আমরা 3 জনে ভাগ করে খেতে পারবো। তখন উনি আর 5 টাকা না, আর 10 টাকা দিলেন, 15 টাকাতে আমি আবার 5 টাকা নিয়ে সাধলাম, যেহেতু আমার ছেলে 5 টাকা চাইছে। তো উনি বললেন যে আমি ফকির গো, হাতের টাকা নিই না, নাও এটা নিয়ে যাও। আমি ফকিরদের হাতের টাকা নিই না। তা আবার আমরা 15 টাকা নিয়ে চলে আসলাম। এভাবে করে করে আমরা দিন চলতে লাগলাম, আর শুধু অপেক্ষায় থাকি আমার ছেলের উপবৃত্তির টাকা, মানে ওদের 100 টাকা করে যে দেয়, ওই টাকাটা কবে পাবো, পাইলে হয় ওরা একটা জুতা কিনে দিব, একটা শার্ট কিনে দেবো, আরে শার্ট কিনে দিই না, আর জুতা কিনে দিই না, আরে প্যান্ট কিনে দিতে পারি না। আর স্কুলের ড্রেসটা এই জায়গায় উঠে গেছে, ছোট হয়ে গেছে, গায়ে ঢোকে না, তাও ওই জায়গায় দিয়ে যায়। কিভাবে আমি চলবো? আজ এত ফল ফ্রুটের দিন, তরমুজ, আম, কাঁঠাল আমার ছেলেরে আমি খাওয়াইতে পারি না, কত বছর হয়ে গেল, কত বছর হয়ে গেল, কোনদিন আমার ছেলেরে আমি 1 টুকরা মাছ কিনে খাওয়াইতে পারি নাই, কোনদিন না আমার ছেলেরে। ডিম আর ঠিক মতো আমি 2টা ভাত দিতে পারি না, আমি কি মাছ দেব, কি মাংস দেব, আর কি ফল দেব? আমার ছেলেরে যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, আমার ছেলেরা দেখলে আমার আমার ছেলেরে আপনি দেখলে বলতে পারতেন যে ওর শরীরে কয়খানা হাড্ডি আছে। আমার ছেলে সবসময় আতঙ্কের মধ্যে থাকে, আজকে দুপুরে কি ভাত খাবো না খাবো না।
রাত্রে কি হবে? আমার ছেলে প্রায় সময় রোদে রোদে ঘোরে, কি জন্য 2টা বোতল ঢোকাইতে যায়। বোতল যদি পায়, যেরকম কালো হয়ে গেছে সেরকম শুকিয়ে গেছে, আর পড়তেও বসাইতে পারি না। কেন? আমার পরে যদি ক্ষুধা থেকে ওর লেখাপড়া করতে কি মনে চায়। পেটে তো আর অসংখ্য ক্ষুধা, কোনোদিনই তো আর কিছু খাওয়াইতে পারলাম না। এই রয়েছে আমার গল্প। আপনারা যদি সহযোগিতা করি, আমার যদি সাহায্য করেন, আমি আমার সন্তান 2টা নিয়ে আমি একটু বাঁচতে পারি। আপনার মেয়ে বাচ্চাটা কি অবস্থা এখন? ওইভাবেই আছে। বয়স কত এখন? 14-15? এখনো মাথাটা তো একদম জাস্ট পাগলের মতো, রাইট? পাগল, কিন্তু আমি অনেকে বলে পাগল ঘরে রাখছো কি জন্য, রাস্তায় বাইর করে দাও, পাগল তো রাস্তায়। আমি দেখছি একটা পাগল প্রেগনেন্ট, আমার মেয়েরেও যদি রাস্তায় ছেড়ে দিয়ে ওরে তো মানুষ প্রেগনেন্ট করবে। আমি সেই জন্য আমার মেয়েটাকে আমি সরি না। চিন্তা করি আমি যদি ভাতের মার খাই, আমার মেয়েটারেও খাওয়াইতে পারবো। আমি এই সিদ্ধান্ত করে আপনার কাছে আসছি যে আপনিও যদি বলেন যে না, সাহায্যের হাত বাড়ানো যাইবে না, তাহলে আমি চিন্তা করছি আমরা 3 জন রেল লাইনের মধ্যে মাথা দিয়ে প্রতিদিন কষ্ট করছে, প্রতিদিন মাস করতে পারছে, একবার কষ্ট করবো। কোথায় আছে না, নিত্য মরার কেউ মানি দেয় না, নিত্য যার ক্ষুধা লাগে তাকেও কেউ খাওয়াইবে না। এই জন্য আমি চেষ্টা করলাম যে আপনার কাছে গল্পটা বলবো। আমার ছেলে এখানে আসার জন্য যে গাড়ি ভাড়াটা দেখে আমার ছেলে বলে যে মা যাইও না, এই দিয়ে তুমি আজকে ডিম আনো, ডিম দিয়ে আমরা ভাত খাও, আমরা কোনোদিন খাই না। আপনাদের ফেসবুকের টাইমলাইন এই জায়গাগুলো, এই জিনিসগুলো কেন জায়গা করে নেয় না? আমার কোনো কমপ্লেন নাই, আমি যাদের কথা উচ্চারণ করি মাঝে মাঝে, হিরো আলম, অমুক সব, আমার কোনো কমপ্লেন নাই। বাট আমার কাছে মনে হচ্ছে এদের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ অপর্ণরা, যারা জীবন বাজি রেখে তার সন্তানকে মানুষ করার জন্য পাগল হয়ে থাকে। আপনাদের টাইম লাইনে এই মানুষগুলো কেন জায়গা করে নেয় না? এত মাস্তির প্রয়োজন আপনাদের, সস্তা বিনোদনের এত বেশি প্রয়োজন যে একটা পাগলের ভান ধরা একটা চুতিয়া টাইপের ছেলে একটা বি গ্রেডের সি গ্রেডের নায়িকাকে চুম্বো মারলো, সেটা আপনাদের টাইম লাইন জায়গা করে নেয়? আপনার টাইম লাইন এত সস্তা। আপনার ঘর ফেসবুক তো আমার কাছে এরকমই মনে হয় যেটা একটা ঘরের মতো, আপনার বাড়ির মতো। এই বাড়ির চৌহদ্দির মধ্যে এরা কেমনে জায়গা করে নেয়? সেখানে এরকম ফাইটার, এরকম যোদ্ধা মা, তারা কেন জায়গা করে নেয় না? আমি জরুরি না যে আমার এই প্রোগ্রামে ভিউয়ারশিপের জন্য এবং শেয়ারিং এর জন্য শুধু এটা থ্রু দিয়ে আপনাদেরকে কানেক্ট করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সত্যি যদি এই মানুষগুলো, আপনার ঘর, আমি ফেসবুককে আসলে চিন্তা করি আপনার প্রোফাইল আপনার ঘরের মধ্যে, সেই ঘরের মতো প্রোফাইলে এই মানুষগুলো যদি জায়গা করে নেয়, বিশ্বাস করুন বিভিন্ন মানুষ তখন এই ধরনের মানুষগুলোকে নিয়ে রিল করবে, টিকটক করবে, বা এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। তাদের লাভটা কি হবে? আমরা দেশ কি করতেছে জানি না আমাদের জন্য, গোটা পৃথিবী আমাদের পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না আমরা জানি না এটার জন্য। বাট আমরা যদি এই জিনিসগুলোকে পেট্রোনাইজ করা শুরু করি, বিশ্বাস করুন দারুণ এক ক্যারিজমা তৈরি হয়ে যাবে। আমার প্রোগ্রামে থ্রু দিয়ে করতে হবে, বারবার বলতেছি এটা দিস ইজ নট নেসেসারি এক্স্যাক্টলি, বাট আপনারা যদি সত্যি এই জিনিসগুলোকে পেট্রোনাইজ করা শুরু করেন আপনাদের রিলে, আপনাদের টিকটকে, আপনাদের ভিডিওতে, এবং এটারই যদি ভিউয়ারশিপ অনেক বেশি বেশি করে আসে সব সো কল্ড নোংরাদেরকে রিপ্রেজেন্ট করার তুলনায়, তাহলে কিন্তু দারুণভাবে এই মানুষগুলোকে বেঁচে যায়। কারণ বহু মানুষের মধ্যে দারুণ রকমের মহব্বত, প্রেম আর ভালোবাসা লুকিয়ে আছে, তারা তখন এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবে। আখেরে ওই পাগল বাচ্চাটা যে মা কষ্ট পাচ্ছে, যে আমি একদিন পাগলকে দেখছি প্রেগনেন্ট অবস্থায়, তাই আমার যে সন্তান অটিস্টিক, যে সন্তান স্পেশালি চ্যালেঞ্জ, ছোটবেলা থেকে জন্ম নেওয়ার পর থেকে যে পাগল, সেই পাগলটাকে যদি আমি এই 14 বছর বয়সে রাস্তাতে ছেড়ে দিই, সেও মনে হয় এরকম কারো দ্বারা অ্যাবিউজ হবে সেক্সুয়ালি, এবং সেও এরকম প্রেগনেন্ট অবস্থায় ঘুরবে। এই যে এত কষ্ট,
একটা বাচ্চা ছেলে কত কষ্টের কথা তার কাছ থেকে শুনলেন। তার যে সিচুয়েশন, গরম পানি খেয়ে কিভাবে নিজের ক্ষুধাকে নিবারণ করা যায় সে থিওরি শিখে গেছে মাত্র 5-6 বছর বয়সে, এবং তাদেরকে নিয়ে যে যুদ্ধটা করতেছে অপর্ণা, সেই মানুষটার পাশে যদি না দাঁড়াতে পারেন, সে যদি আপনাদের কারণে বেঁচে না যায়, তাহলে আমরা মানুষ হিসাবে কত বেশি মাত্রায় অভিশপ্ত। আপনাদের তো কত টাকাই কত এবং অকারণে বিশ্বাস চলে করুন, যায়। পৃথিবীর বিভিন্ন কর্নারে বাঙালি এমন একটা ব্লেসড নেশন, ব্লেসড জাতি, তারা কিন্তু আমি আপনি পারি আর না পারি, আমাদের শেয়ারিং এর কারণে এই গল্প যদি বহু মানুষের কাছে পৌঁছে যায়, আমি বহু ক্যারিজমা এই ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে ঘুরতে দেখেছি, যারা বিভিন্ন জায়গা থেকে পেট্রোনাইজ করেছে, অনেক দারুণ দারুণ ঘটনা সাক্ষী হয়েছে এবং চমৎকার ভাবে বাস্তবায়ন হয়েছে এই স্বপ্নগুলো, এবং অনেক বড় বড় ঘটনা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। সো এই জিনিসগুলো যদি সত্যি আপনাদের টিকটক, আপনাদের রিল, আপনাদের ভিডিওজে জায়গা করে নেয়, এই মানুষগুলোকে যদি বেশি বেশি করে আমরা শেয়ার করি, ভিউজ করি, আমার প্রোগ্রাম না যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আপনি শেয়ার করতেছেন এখানেই খালাস, কিন্তু কোনো না কোনো মানুষের চোখে পড়বে পৃথিবীর কোনো একটা কর্নারে, এবং এই মানুষটির ভালো থাকার জারিয়া হয়ে যাবে এবং তার পাশে এসে দাঁড়াবে এবং দারুণ একটা ঘটনা ঘটবে। সো এই সস্তা মাস্তি নেওয়াটা বন্ধ করি। এই সস্তা নোংরামির মধ্যে, মাস্তির মধ্যে কি আছে বলেন তো? এই নেগেটিভিটিকে পার করে দিয়ে এই পজিটিভিটি গুলো আপনাদের ঘরের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে জায়গা করে নেক, সেই স্বপ্নে আমি বিভোর হয়ে আছি। কারণ such a powerful platform in nowadays, especially Facebook, Twitter and YouTube. সো এই জায়গাগুলোতে যদি এগুলো জায়গা করে নেয়, মানে এই যে পাতলা টিং একটা মাল আছে না, অর্থাৎ বয়সে একটা মেয়েরে বিয়ে করছে, চুলটুল কালার করে 2 দিন পর পর, এই তুমি আছো বলে একটা প্রমোশন, এরকম একটা ফিল দেয়, তুমি আছো তাই আমি আছি, ওইটাতে দেখি 45,000 লাইক পড়ে। কেমনে লাইক করেন আপনারা? এত বিকৃত কেন আপনারা? এই মানুষগুলো পেট্রোনাইজ হোক ওখানে, যাতে বহু মানুষের উপকার হয়। আমার মতো চুলের একটা ছেলে আছে, কোন এক সময় ওনার বারবার ছিল, এখন কি এসব করে। সো ও এরকম ঝাঁকি মারে, আপনারা ওই ঝাঁকিতে পড়ে যান। কেন এরকম হয়? কেন অপর্ণরা জায়গা করে পায়, নেয় না? আমি কিছু ফোন কল নিতে চাই, এবং আমি যেহেতু অপর্ণার স্টোরি শেষ, মিনওয়াইল গুরু আমি কোনো না একটু কোনো টেক্সট format-এ। করতে চাচ্ছি। রাজীব তালুকদার জিজ্ঞেস করছে, দিদি আপনার বাসা কোথায়, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন কি? হ্যাঁ পারবো। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারে আমরা স্ট্রেট ওয়েতে পরে যাই, যেহেতু ওর পারমিশনের ব্যাপার আছে। ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারে যে পরিমাণ ফোন আসে সেটা কতটুকু যৌক্তিক হবে সেটা জানি না, বাট আমরা আমাদের নিজেদের ডেডিকেট নাম্বারে ফোন নেওয়া শুরু করতেছি। আমরা জুয়েল নাম্বারটা নিই। জুয়েল, সো 01841904904 আমি এই একটা ফোন নাম্বারটি নিই, খুলে দেওয়া দেখি হচ্ছে। পরিস্থিতির চেঞ্জ আসে কিনা, নাকি যাদের কথা বলতেছিলাম ওদের দখলে পুরো বাংলাদেশ, সেটা একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো কোনো ফিল্টারিং করব না, স্ট্রেট ওয়েতে প্রত্যেকটা ফোন কল নিব, দেখি কোনো না কোনো ফরম্যাটে এই মানুষগুলো পাশে দাঁড়াতে পারে কিনা কেউ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তো আমি সাগর বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, কি নাম? সাগর বলছিলাম। হে সাগর, একটা সেকেন্ড থাম, আমার কলিজার টুকরা স্টুডিওতে ঢুকছে, আমার ছোটবেলার বন্ধু। একটু স্থান। ইনায়েত, why you are there? তুমি কি কষ্টে গল্প শুনে হাজির হয়েছো নাকি? হ্যাঁ, আসো আসো, আমার পাশে আসো। এই মাঝরাতে তুমি কেমনে? আসো আসো, কাছে আসো, এদিক দিয়ে পিছিয়ে দিয়ে আসো। আসো আসো, পিছিয়ে দিয়ে আমার পাশে দাঁড়াও। কি নাম তোমার? তুমি ফোনে আছো, কি নাম তোমার? এই হেডফোন ঠিক আছে? হ্যাঁ, এনাতে নাও। কি নাম তোমার যে ফোনে আছো? আচ্ছা, ব্যাক টু ব্যাক প্রচুর ফোন কল আসতেছে। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি থ্রিলড। এই অল্প সময়ের মধ্যে আমি অনেক গর্বিত। আমার ছোটবেলার বন্ধু, একদম 90 কালের বন্ধু এনায়েত আমার সামনে উপস্থিত, এবং তোমরা জানো যে আই এম বিলঙ্গিং ফ্রম রাজশাহীর মানে একদম সলিড পুঁজিপতিদের মধ্যে একজন। সে অনেক বড় একজন এন্টারপ্রেনার,
এবং রাজশাহী শহরে জানো এডুকেশনের জন্য অনেক বেশি বিখ্যাত। এডুকেশনের সবচেয়ে বড় যে আবাসনের জায়গাটা, সেটার কিন্তু আবাসন মানে কি, যে ছাত্রাবাস, সেই সব ছাত্রাবাস বছরের পর বছর লেগেসির পর লেগেসি যাদের মাধ্যমে মানে এটি প্রতিষ্ঠা পেয়েছে, সেটি হচ্ছে এনায়েত এবং এনায়েতের পরিবার। এনায়েতের বাবা ইনফ্যাক্ট আমাদের আঙ্কেল, তিনিও বড় বড় সবচেয়ে অর্কিড ছাত্রাবাস সময় নাম করা ছাত্রাবাসগুলো সবগুলো তাদের কন্ট্রোলে ছিল। এখন এনায়েত নিজে এই লেগেসিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট যে আজকের তারিখে এনায়েত ওই ছাত্রাবাসগুলো কিন্তু সভাপতিও রাজশাহী মহানগর পুরো রাজশাহী ইসের। এবং সে, আমি খুব অবাক হয়েছে, কয়েকদিন আগে একটা টেক্সট দেখলাম এবং এটা প্রতি বছরই সে মেনটেন করে। গত 8-10 দিন আগে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম হয়েছে, প্রায় 1-1.5 লাখ লোক কিন্তু হবে এই 29-30-31 এবং সেখানে সে ঘোষণা দিয়ে দিয়েছে কারো যদি কোনো প্রবলেম হয়, কিছু হয় তাদের থাকা এবং কোনো কিছুর জন্য সেই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার যে রেডিনেস, সেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যেহেতু তার সবচেয়ে বড় প্রায় 1000 থেকে 1500 ছেলে মেয়ের অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয় তারই ছাত্রাবাসে। অ্যাট দ্য সেম টাইম এবেলা ছাত্রাবাস, অর্কিড ছাত্রাবাস নাকি, এগুলোই তো নাম, এবং এগুলো তো হয় একটা হলো 10 তলা বিল্ডিং, রাইট, এবেলা। তো দিস ইজ দ্য থিং অ্যাট দ্য সেম টাইম। এবং তারই কল্যাণে সে যেহেতু সভাপতি, সে চেষ্টা করতেছে যে ওই সময়তে 29-30-31 সেই সময়তে প্রায় 1-1.5 লাখ ছাত্রছাত্রী আসবে, তারা যেন তাদের জন্য অ্যাকোমোডেশনের প্রবলেম না হয় সেটা আবার চেষ্টা করতেছে এবং অনেক ক্ষেত্রে ফ্রি অফ কস্ট ম্যানেজ করার চেষ্টা করতে যতটুকু তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে। 1,78,000 শিক্ষার্থীরা এবার পরীক্ষা দিতে আসবে 3 দিনে, পর্যায়ক্রমে বাণিজ্যিক ইউনিটে, বিজ্ঞান ইউনিট এবং মানবিক ইউনিটে। তাই পর্যায়ক্রমে 1,78,000 স্টুডেন্ট এবার রাজশাহীতে শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছেন। তা আমরা মেস মালিক সমিতি থেকে, আমি এনায়েতুর রহমান, প্রায় 50,000 স্টুডেন্টকে রাজশাহী শহরের মধ্যে বিভিন্ন মেসগুলোতে, বিভিন্ন আবাসন যে ব্যবস্থাগুলোতে আছে ফ্রিতে রাখার, ফ্রি অফ কস্ট 50,000। হ্যাঁ, 50,000। আই এম প্রাউড অফ ইউ ডিয়ার। 50,000 এই 3 দিন এই শিক্ষার্থীগুলো অবস্থান করবে আর কি ফ্রিতে। I'm really proud of you. So this is the thing. আমার মনে হয় তুমি এই কষ্টের গল্প শুনে হাজির হয়েছো, তাহলে মাঝরাতে তোমার আসার কথা না। আসলে আমি নিচে গাড়িতে বসেছিলাম, ভাবলাম যে তোমার ডিউটিটা শেষ হলে একসাথে বাইরে একটু ঘুরতে যাব। আচ্ছা, যেহেতু কালকে ফ্রাইডে আছে, 2টা স্যাটারডে আবার ব্যাক করবে, রাজশাহীতে থাকে বা মাঝে মাঝে বিজনেসের কারণে ঢাকায় আসতে হয়। I am really privileged, honored যে ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 তুমি আমাদের কাছে উপস্থিত হয়েছো। আই এম রিয়েলি অনার্ড। আমার ভালো লাগার কারণ যে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। একসময় প্রচুর জিম করতাম, মানে বিফোর মাই অ্যাপেন্ডিক্স ব্লাস্ট আগ মুহূর্তকাল পর্যন্ত ওর সাথে জিম করতাম, কিন্তু ওর প্রচুর এনার্জি, আমি ওর সাথে জিমে কুলাইতে পারতাম না, বাট ও আমার অনেক বেশি ইন্সপিরেশন ছিল জিমে। সো দিস ইজ দ্য থিং। এবং এনায়েতের এই যে কর্মযোগ্য, আমি তো বললামই যে ও এবং বাই মানে ওর যে জেনারেশন, ওর আগে পূর্বজন্ম, তার আগের মানুষজন সবাই কিন্তু এইভাবে রাজশাহীকে সার্ভ করেছে এবং এইভাবেই সে লেগেসি মেনটেন করতেছে। এনায়েতের সবচেয়ে গুড পার্ট হচ্ছে যে কোনো কষ্টে থাকা মানুষগুলোর জন্য তার অসম্ভব রকমের অ্যাক্টিভেশন, স্পেশালি যেটা শুনলি যে 1,78,000 মানুষের আগমন ঘটবে, 50,000 ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা, ফ্রি অফ কস্ট ব্যবস্থা করতেছে। বিং এ প্রেসিডেন্ট, ছাত্র বা মেস মালিক সমিতির সভাপতি হিসাবে সে দায়িত্ব সে নিয়েছে। সো দিস ইজ দ্য থিং। আর আমরা কিছু ফোন নিব। আমরা আছি অপর্ণার গল্পে। আমি যদি ইন শর্ট তোমাকে একটু জানানোর চেষ্টা করি, অপর্ণা আর্লি এজে যখন ওর প্রথম বেবি হয়, ওর বেবির বয়স এখন 14 থেকে 15, সেই বেবি যখন জন্ম নেয় তখন ওর স্বামী, পরবর্তীতে আরেকটা বাচ্চা হয়, ওই স্বামী এই দায়িত্ব নিতে পারবে না, দেখে অটিস্টিক বেবি হয়, ফার্স্ট বেবি, একদম পাগল মেয়ে বেবি। তারপর ওর স্বামী চলে যায় ওকে ছেড়ে, ওকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই মেয়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে মানুষ করতেছে এবং বহু কষ্টে চিরং থেকে সেই মেয়েটি আসছে আমাদের কাছে দেখা করার জন্য এবং বহু কষ্টে এই যুদ্ধ একা চালিয়ে যাচ্ছে। এখন 15 বছর বয়সে অনেকেই বুদ্ধি দেয় যে পাগল মেয়েকে রাস্তায় বের করে দেয়। সে বলতেছিল যে আমি একটা পাগল মেয়েকে দেখলাম সেদিন প্রেগনেন্ট অবস্থায়, আমার বাচ্চার সাথেও এমন না ঘটে, সেই কারণে সে মেয়েটাকে ছাড়ে না, বাচ্চাকেও ছাড়ে না, 2 বাচ্চাকে বুকের মধ্যে আগলে রেখে কোন রকমের চেষ্টা করতেছে। এবং বহুদিন, দিনের পর দিন এদের সাক্ষী ছিল শুধুই গরম পানি, যে গরম পানি খেয়ে কোন রকমের মানুষ হয়। হেল্পের জন্য আমার কিছু জিনিস খুবই ব্রেনে স্ট্রাইক করেছে। কাউন্সিলরের কাছে গেছে, তখন বলছে তোরা হিন্দু, তোদের আবার এত কিছুর কি প্রয়োজন, এরকম ভাবে কথাবার্তা শুনতে হয়েছে তাকে। কিন্তু একটা মা বাপ ছেড়ে চলে গেছে, কিন্তু একটা মা কিন্তু তার বাচ্চাকে ছাড়তে পারেনি, একাই যুদ্ধ করে যাচ্ছে। সো আমাদের অনেক শ্রদ্ধায় মানুষটার জন্য আমরা কয়েকটা ফোন কল নিব উইথ ইউর প্রেজেন্স। এবং আমি সত্যি এখন অনেক থ্রিল্ড, কারণ আমার বন্ধু যে অসম্ভব রকমের পরোপকারী, সেই বন্ধুটা আমার পাশে আছে।
আমরা কয়েকটা ফোন কল নিয়ে দেখি মানুষ কি বলতেছে। জি, আমরা লাস্ট কয়েকটা ফোন কল নিতে নিতে অনুষ্ঠান শেষ করব। হ্যালো, কে আছেন ফোনে? আপনাদের নাম্বার 01841904904। সমস্যা হচ্ছে, দেখো, একটা ফোন কল ঢুকতে ঢুকতে হান্ড্রেডস অফ ফোন কল ঢুকতে থাকে। এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে কারণে আমরা ফোন কলগুলো রেসপন্স করতে পারি না। জি, কে আছেন ফোনে? হ্যালো, কে আছেন ফোনে? জি প্লিজ বলুন, কে আছেন ফোনে? প্রচুর ফোন। 01841904904 আমরা কথা বলতে চাই, লাউডে তো দিব, তার আগে ফোন একটার পর একটা। জি, কে আছেন ফোনে? আচ্ছা, আমি নেক্সট ফোন কলটা ধরে নিই। কে আছেন ফোনে? হ্যালো, ফোনটাই একদম হ্যাং করে যাচ্ছে, এত ফোন আসছে। জি, কে আছেন ফোনে? প্লিজ বলুন। দেখছো অবস্থা, মানে হ্যাঁ হ্যাঁ, জি বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোনো ফোন ফিল্টারিং করি না, ব্যাক টু ব্যাক ফোন নিয়ে আজ পর্যন্ত কোনো নেগেটিভ ফোন কল আসেনি আমাদের কাছে, এটা আমাদের দারুণ প্রাপ্তি। যে কে আছেন প্লিজ বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। ঠিক করো তো ভাই, পাগলা হয়ে গেলাম আমি। মিনওয়াইল কিছু কমেন্ট পড়তে যাচ্ছি। মীর হোসেন বলছে সন্তানদের বাবা আসে না, সে এখন কোথায়, কোনো খোঁজ খবর নেয়? অপর্ণা, খোঁজ খবর নিলে কি আমার এই বসতে থাকতে হয়? ওকে খোঁজার চেষ্টা আপনি করেন না, সে অনুরোধ আপনার কাছে আমার থাকলো অপর্ণা। না, আমি করি না। প্লিজ করেন না। এট দ্য সেম টাইম করলে লাভ হবে না, এর জন্য বলতেছি করেন না। লাভ ছাড়াও আপনি করেন যদি না। ফিরেও আসতে চাই তাও আমি আনবো না, আনার কারণ দরকার আমাকে নাই। এই পর্যন্ত নিয়ে আসছে ও। আমি আর কোনোদিন ওকে, ও যদি বলে, আমার পায়ে ধরেও যদি বলে আমি তোমার কাছে থাকতে চাই, আমি কোনোদিন আমি যাব না। এক্স্যাক্টলি। আমরা চাই যে আমরা ফোন কলগুলো ব্যাক টু ব্যাক নিতে চাই, কিন্তু এত বেশি ফোন ঢুকে যে আমরা ফোন নিতেই পারি না। আমরা দেখি যে মানুষ কিভাবে রেসপন্স করতেছে, সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। এবং অপর্ণার জন্য আমরা ওইভাবে লিটারালি কোনো হেল্প চাচ্ছি না, বাট আপনাদেরও যদি মনে হয় যে অপর্ণা কোনোভাবে মানুষকে হেল্প করতে পারে, অপর্ণার পাশে দাঁড়ানোর জারিয়া হিসেবে কোনো জব বা অন্য কোনো কিছু, যেটা আমার প্ল্যানের মধ্যে না, আমার ব্রেনের মধ্যে না, আপনাদের মধ্যে আছে, যেখানে আপনারা বহু মানুষের ভালোবাসার কারণ হয়ে অপর্ণার জীবনটাকে বাঁচিয়ে দিতে পারেন, দ্য সেম টাইম তার ছেলে, বাচ্চা এবং মেয়েটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমরা ফোন কল নিই। দেখি। হ্যালো, কি তোমারও কি এরকম ফোন আসতেছে, তুমি একটাও রিসিভ করতে পারছো? আরে আজব ব্যাপার। হ্যালো, জি বলুন প্লিজ। আরে আজব, দেখছো কাহিনী। মোহাম্মদ শাহিন আছে জয়েন করে। আমাকে একটা ফোন আসে আরেকজন না ঢুকতে পারে, এরকম কোনো বুদ্ধি করে না। রেটিংটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, কিছু টেক্সট নেই। মোহাম্মদ শাহিন বলছে চোখের পানি ধরে রাখতে পারছি না, শুধু চিৎকার করে কাঁদতে পারছি না। তানজিম বলেছে আমার এরকম গল্প আছে, আমি কিভাবে বলতে পারবো? তানজিম, আপনাকে বলতে যাচ্ছি, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU, নাম ঠিকানা ফোন নাম্বার যদি লিখতে চান লিখতে পারেন, অবশ্যই না লিখতে পারলে শুধু GURU লিখে আপনি 16260 এই নম্বরে পাঠিয়ে দিবেন, কিংবা আমাদের যে ঢাকা এফএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01841904904, এই নম্বরে আপনার ভালোবাসা গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন। হিয়া আছে জয়েন করে। আমাকে দাও, সময় নাই তো, কি করতেছো? কেরামত আলী আছে জয়েন করে। আমরা কি কোনো বিকাশ নাম্বার পেতে পারি? বিকাশ নাম্বারের যেহেতু আমাদের ওই ধরনের কোনো মানে রেগুলেশন নাই, আমরা এবং অনেক কমেন্ট কিন্তু গুরু এরকম বিকাশ নাম্বার অনেক অনেক। জুবাইর হোসেন, আমি একটা কথা বলি অপর্ণা, ফোন নাম্বার যদি দিই হাজার হাজার ফোন আসবে, এটা তো বুঝেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেখান থেকে আপনি কোন ফোনটা নিবেন আর কোনটা ফোনটা নিবেন না, এটা কিন্তু আপনার দায়িত্ব। অবশ্যই। এটাকে মেনে নিয়ে আপনি কি ফোন নম্বর দিতে চান? অনেক সমস্যা লক্ষ ফোনের মধ্যে কিন্তু অনেকেই, আমার জীবনে আর অনেকে- কি আছে বাকি কিছুই নেই। অনেক বাজে ফোনও আসতে পারে, তাই না? বাজে ফোন কিন্তু মেজরিটি ভালো, আমি জানি, কিন্তু আসতে পারে। সেটা কি মেনে নিয়ে আপনি কি আপনার নাম্বার দিতে চান? অনেক সমস্যা নাই, আমি যে ঠিক থাকলে নাম্বার Producer? সমস্যা নাই। আচ্ছা, প্রডিউসারের সাথে একটু ওকে একটু করে নে। সো আমরা এটা কমিউনিকেট করতেছি। আমাকে ফোন দাও তো, কি কারিজমা করতেছো তোমার, যে প্রোগ্রামের সময় পার হয়ে যাচ্ছে। দাও ফোন দাও। মাহফুজ আশরাফ আছে, উনি বলছে আমরা এনায়েত স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই। ভাইয়ের পরিচিত মেবি না, তা না, ও যেহেতু যেভাবে অনেকে পরিচিতই। স্যার বলেন কিছু। দেখি, আমাকে দাও, ফোন দাও, ফোন দাও। আচ্ছা, আমরা নাম্বারে তাহলে ডিক্লারেশনে চলে যাচ্ছি, রাইট? ওকে। আরেকবার বলতেছি অপর্ণা, হাজারো লক্ষ ফোন আসবে, সবগুলো যে সঠিক ফোন আসবে এটা ভাববার কোনো কারণ নাই। তুমি কি নিজ দায়িত্বে ফোন দিতে চাও?
আমি তো বুঝতে পারবো সে কে। তুমি কি নাম্বার দিতে চাও? এই দায়িত্ব হ্যাঁ। কার? আমার। আমরা কি কোনোভাবে রেসপন্সিবল এটার জন্য? তুমি দিতে চাও নাম্বার? ওকে, সো আমরা ফোন দিই। জি, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি হ্যালো জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। ভাইয়া, দিদির কথাবার্তা শুনে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? কার কথা শুনে? এই দিদির যে কথাবার্তা দিদির কথা শুনে তো আমি কষ্ট পাইছি, আপনার ভালো লাগলো মানে? আপনি কি আদৌ শুনছেন স্টোরি? আমার তো অনেক কষ্ট লাগতেছে, বুক ফাটছে, বহুবার কাঁদছি। ভালো লাগছে মানে কি বলছেন আমি বুঝিনি। ভাইয়া, হুম এটাই যে কষ্টের সীমানা, এই কষ্টের কথা বলছে, হুম এটাই শুনে আর কি নিজের ইয়ে বলছি। ওকে, আমরা নেক্সট ফোন কলে যাই, দেখি কাজের ফোন কল পাই কিনা, যে মানুষটা কোনোভাবে সাপোর্টিভ এলিমেন্ট হিসেবে। আমি তো ওইভাবে বিকাশ নাম্বার, টাকা এগুলো তো আর বলতে পারি না, বাট কোনোভাবে জব বা অন্য কোনো ফরম্যাটে কেউ হেল্প করতে পারে কিনা। হ্যালো, কে আছেন? আচ্ছা, তার আগে আমি নাম্বারটা তাকে ডিসক্লোজ করে দিব, আপনি চাইলে নাম্বার নিজেই বলতে পারেন। নাম্বারটা বলেন। আরেকবার বলছি, সেকেন্ড টাইম বলেছি, থার্ড টাইম বলতেছি, হাজারো ফোন আসবে। কাকে কার কথা শুনবেন আর কথা শুনবেন না, এটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। এটার সাথে কি ঢাকা এফএম এর কোনো দায়িত্ব আছে? না, নাম্বার আমি নিজের মুখে বলতেছি, দায়িত্ব আমার। ওকে, স্যার আপনি নাম্বারটা বলেন, তার আগে আমি আর দুই একটা ফোন নেই। বলেন, নাম্বার বলেন, আপনার নাম্বার বলেন আপনি। আমার বিকাশ এবং রকেট দুটোই আছে। 01744135538। এটা আপনার নাম্বার, রাইট? ওকে, আমরা একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যাঁ গুরু, আমার করোনার সময় চোখে উত্তর দিতে পারিনি, অনেক কাঁদছি, তো অনেক ভালো লেগেছে। ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে? নাম্বার অলরেডি দিয়েছে, আরেকবার নাম্বার দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের মতো করে কমিউনিকেট করুন, দায়িত্ব তার, দায়িত্ব আপনাদের। প্লিজ রেসপন্সিবল হন, কারণ এই মানুষগুলোর সাথে কিছু উপকার না করলে কষ্টের কারণে যেন কেউ না হয়, সে অনুরোধ আমি রাখতেছি। ওকে, কি নাম আপনার? জি গুরু, আমি আপনার বেফএম প্রত্যেক সপ্তাহে শুনি এবং অনেক। কি নাম আপনার? আমার নাম শাহরিয়ার, আমি যাত্রাবাড়ি থেকে বলতেছি। যাত্রাবাড়ি থেকে শাহরিয়ার যান, অনেক ভালোবাসা, পাগল প্রায় মহাপত্তর জন্য। আর যদি কোনোভাবে মাদ্রাসায় করি, যদি আমার অপর্ণাকে বাঁচায় দিতে পারি, সাপোর্ট করতে পারি, সেটার জন্য আমি এতে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। নেক্সট ফোন কলে যাচ্ছি, বাপ কেটে দে। হ্যালো, নেক্সট ফোন কল। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? খুব শর্টে কিছু যদি করতে পারেন। বলছিলাম বিজয়, উত্তরা থেকে। উত্তরা থেকে। বাপজান, কোনো কিছু সাপোর্টিভ, কোনো কিছু প্রায় 10 থেকে 12 বছর। জান, আমাকে ভালোবাসিস আমি জানি, আমি অপর্ণার কথা বলতেছি বাপ। কোনোভাবে ওর পাশে যাওয়া দাঁড়ানো যায় যদি। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যে মনে আছে কিনা, একটা লোক হচ্ছে আমার বাংলাদেশ কিন্তু কানাডায় থাকতো, সে হচ্ছে আপনার গাড়ি নিয়ে ভ্রমণ করতে বাংলাদেশ পর্যন্ত আসছিল, কিন্তু তার গাড়িটা হচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্টে একদম একদম বহুদিন আটকায় ছিল। ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে থেকে শুনি আপনাকে। আচ্ছা, সে তো বুঝলাম বা ভালোবাসি, বুঝলাম। অপর্ণার জন্য যদি কিছু করার থাকে করিস বাপ, নাম্বারটা দিচ্ছি, রাখলাম। নেক্সট ফোন কল ধরি। ওকে, হ্যালো অপর্ণা, এটি স্পেশালি এনায়েত, এটাই হচ্ছে আমার স্পেশালিটি। যে মুহূর্তে বাঙালির একজন আরেকজনকে বাঁশ দিতে বাধ্য, সেই সময় আমি কিন্তু ফিল্টারিং ছাড়া ফোন ধরতেছি। আজ পর্যন্ত কোনো নেগেটিভ কথা শুনতে হয়নি। সেটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশের স্পেশালিটি। কে আছো ফোনে? অনুষ্লাম বাবজান, কি নাম? কোত্থেকে? নরসিংদী থেকে। মুক্তাদির জান, কিছু বলার আছে অপর্ণাকে? বলো, খুব শর্টে বাবজান, হাজারো ফোন। আজকে অনেক মানে লাভ স্টুডেন্ট শুনে অনেক আমিও কাঁদছি বাপ, কিছু করার যদি থাকে। অনেক মনোমহত এবং সুখাহত। হ্যাঁ গুরু, আমাদের অপর্ণার জন্য, তার পাগল ওই বাচ্চাটার জন্য, যার 15 বছর বয়স, মেয়ে বাচ্চা, ছেলেটার জন্য যদি কিছু করার থাকে বাবজান, ওর নাম্বার তো দিয়েছে, ওই নাম্বারে কমিউনিকেট করিস বাবজান। নাম্বারটা নিয়েছি এবং কিছু করবো ইনশাআল্লাহ। দ্যাটস গ্রেট। নেক্সট ফোন কলে যাচ্ছি বাপ, ফোন কাট। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ কে? গুরু, 14 বছরের সাধনা, আজকে আমার সাধ্য পূর্ণ হয়েছে। জান, আমার প্রশংসাবাদ। অপর্ণা নিয়ে কিছু বলতে চাইলে বল। আমি নোয়াখালী থেকে বলছি গুরু। নাম কি? তোফায়েল আহমেদ মঞ্জুর গুরু। ওকে তোফায়েল, কেমন আছেন গুরু? আমি জান ভালো আছি, বাট অপর্ণাকে নিয়ে কিছু বলার থাকলে বল। গুরু, আমি তো অনেক কষ্ট করে এই ফোনটা ঢুকেছি। ইয়া বাবজান, অনেক ফোন আসতেছে, যদি অপর্ণা নিয়ে কিছু করার থাকে প্লিজ করিস। আমি নেক্সট ফোন করে ধরি, নেক্সট ফোন করে ধরি। ওকে ওকে ওকে। হ্যালো, কে আছেন?
কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবজান কে? হ্যাঁ গুরু, আমি বলতেছিলাম যে নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, অপর্ণা আরেক দফায় নাম্বারটা প্লিজ। ওকে, বলতেছে এখন, আরেকবার নাম্বারটা বলতেছে, কন্ট্যাক্ট নাম্বারটা। অপর্ণা বলে দেন আপনার নাম্বারটা, যে নাম্বারে কমিউনিকেট করবে। 01744135538। আরেকবার আমি একবার ক্লিয়ার করে বলে দেবো কি? কমেন্ট সেকশনে কিন্তু অনেক নাম্বার দেওয়া হচ্ছে, বাট ওগুলোতে নোটিস না করে ও আপনি বাই দ্য ওয়ে, অনেকেই কিন্তু চান্স মোহাম্মদ আছে ভুল নাম্বার কমেন্ট সেকশনে রাইট দেয়। রাইট রাইট নাম্বারটা অপর্ণার মুখে যেটা বলছে সেই নাম্বারটা আপনারা ফলো করুন, অথবা অঙ্গন নাম্বারটা আরেকবার বলে Exactly. দিতে পারেন। নাম্বারটা বলো তো। নাম্বারটি বলে দিচ্ছি 01744135538। এটা কার নাম্বার? এটা অপর্ণাদির নাম্বার। অপর্ণা শিওর যেটা বিকাশ তোমার নাম্বার? এবং রকেট। বিকাশ এবং রেকর্ড অ্যালাইন আছে, রাইট? রকেট, হ্যাঁ, বিকাশ। এটাই তোমার নাম্বার তো? ঠিক বলছো অঙ্গন? আমার অঙ্গন তাহলে আরেক 2-3 বার বলো। নাম্বারটি হচ্ছে অপর্ণার দিকে যদি কেউ হেল্প করতে চান, বিকাশ এবং রকেট অপর্ণার নাম্বার। সরাসরি নাম্বার, রাইট? এটা জি, বলো। একদম সরাসরি নাম্বার এটা। বলো। 01744135538। আরেকবার বলছি 01744135538। অনেকে কিন্তু মানে ই করার জন্য, কনফিউজ করার জন্য নিজস্ব নাম্বার অনেকে প্লেস করে দেয়, ওইটা যেন না করে। আরেকবার অপর্ণা নিজের নাম্বার। হ্যাঁ, আমি অপর্ণা, আমার মোবাইল নাম্বার এবং বিকাশ এবং রকেট দুটোই আছে। আমার বিকাশ এবং রকেট নাম্বার হচ্ছে 01744135538। ওকে, আমরা এখন কয়েকটা ব্যাক টু ব্যাক ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি। অপর্ণা, এটা ভাববার কোনো কারণ নাই যে কালকে সকালে তুমি অনেক বড় কিছু সুযোগ পেয়ে যাচ্ছ, হয়তো কিছুই ঘটবে না, বাট এটা প্রমাণিত যে হাজারো মানুষ এখন পর্যন্ত তোমার সাথে কানেক্টেড আছে। আর দেখতেই তো পাচ্ছ যে ব্যাক টু ব্যাক কিভাবে পাগলের মধ্যে মানুষ ফোন দিয়ে তোমার জন্য সহানুভূতি পোষণ করতেছে। তার মানে তোমাকে যে সনাতনী হওয়ার কারণে যে কাউন্সিলর এই কথা বলেছিল, সে কাউন্সিলর অভিশপ্ত যে তুমি সনাতনী, তোমার আবার হেল্পের কি প্রয়োজন, তুমি তোমার মতো গরম পানি খেয়ে থাকো। আমরা সাধারণ মানুষজন এই বাংলাদেশের বা বাঙালি জাতি জান প্রাণ ছেড়ে দিয়ে আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমাদের কাছে ধর্ম কখনোই মুখ্য না। এটা তো প্রমাণিত, রাইট? হান্ড্রেডস অফ ফোন কল আসছে। আমি একজন মুসলিম, তোমার জন্য প্রতি মুহূর্তে চোখের পানি পড়েছে, তুমি যে পাশে বসে দেখেছো, এবং তোমার জন্য আমার কলিজা সব সময় ভাবে সিক্ত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার নিয়ে তুমি ঘুরে দাঁড়াতে না পারবে। সো এটা ভাববার কোনো কারণ নাই। এইটা এমন এক অদ্ভুত দেশ যে দেশে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন সবাই মিলে একসাথে দারুণভাবে হাত ধরাধরি করে বসবাস করে। কিছু কুলাঙ্গার থাকে, যে কাউন্সিলর গল্প তুমি দিয়েছিলে, কিছু এরকম কুলাঙ্গার থাকে যারা কখনোই এক্সাম্পল হতে পারে না। মেজরিটি মানুষ একসাথে ভালোবাসার বাংলাদেশের সেটাই স্বপ্ন আমি দেখে। বলছিলাম যে সরকার বলে যে আমি হত দরিদ্রের নাম আমি শূন্যের কোটায় আনবো, কোথায় তো যাই হোক, আনবো? আমরা সবাই মিলে হাত ধরাধরি করে মানুষ এইরকম একটা ভালোবাসার কথায় বাংলাদেশের বলে, স্বপ্ন দেখি। এবং এট দ্য সবার সেম উপরে টাইম মানুষ। এটা প্রমাণিত যে পরিমাণ টেক্সট আসছে, আপনারা যেভাবে জানান দিচ্ছেন আপনাদের ইমোশন, সেটি সত্যিকার অর্থে আমি এতে কৃতজ্ঞতা। আপনাদের সকলের প্রশ্নে প্রোগ্রাম শেষ করতেছি আজকের জন্য। আর 2-1টা ফোন কল নিতে চাই, বাট অনুষ্ঠানের টাইম অলরেডি 5 মিনিটস ওভারডিউ। এবং সবার জন্য আমি অবাক হচ্ছি, আজ প্রায় 17-18 বছর এই এরিনাতে লাভ গুরু ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে এনায়েত আমার ছোটবেলার বন্ধু, এলাকার বন্ধু, কাছে এসে দেখলাম ব্যাক টু ব্যাক ফোন নিয়ে। আমরা কোনো ফিল্টার করি না। একটা মানুষ নাই যে অন্যরকম নেগেটিভ কথা গত 17-18 বছরে বলেছে, না কমেন্টসে নাকি ফোনে। হোয়ারাজ আমি সালমানের মতো সেলিব্রিটি আসলে 5টা ভালো কথা হলে কিন্তু 10টা খারাপ কথা বলে, কিন্তু এখানে কেউ একজন পাওয়া যায় না যারা আমাদেরকে খারাপ ইন্টেনশন নিয়ে কথা বলে। তার চাইতে ইম্পর্টেন্ট যারা ফোনে কথা বলে, এত আবেগ নিয়ে কথা বলে, এত সম্মান নিয়ে কথা বলে, তাদের বোঝাই যায় যে ভালোবাসার বাংলাদেশের প্রশ্নে কি পরিমাণ শ্রদ্ধাবোধ তাদের কাজ করে। সো আমি যেহেতু সময় একটু নিয়েই ফেলেছি, আর 2-3টা ফোন কল নিব শুধু অপর্ণার জন্য, তারপর আজকের প্রোগ্রাম শেষ করবো। পিকে আলম একজন নাম্বার দিয়েছে, নাম্বারটা একটু ডিলিট করেন তো, ওর নিজের বিকাশ নাম্বার দিছে। পিকে আলম, এটা বা কি ধরনের স্বভাব এটা যে তুই তোর নাম্বার দিছস? ওকে, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবজান কে? জি, আমি হাফিজ বদিউজ্জামান বঙ্গবাজার থেকে বলছিলাম। জি, বঙ্গবাজার থেকে। প্লিজ বলুন। জি, হ্যাঁ, ভালো আছেন? আমি ঠিক আছি বাবজান। অপর্ণা নিয়ে যদি কিছু বলার থাকে। আসলে অপর্ণা নিয়ে বলার প্রশ্ন হচ্ছে, আপনি যে কথাগুলি বলেছেন খুব কষ্ট দেওয়ার কথা, আমিও কান্না করছি। আমিও করছি বাবজান। উনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন, আমাদের একটা সংগঠন আছে ইমাম কল্যাণ পরিষদ, অংশন থানা। কি নাম? ইমাম কল্যাণ পরিষদ। আপনিও কি ইমাম একজন? হ্যাঁ। আমার অনেক শ্রদ্ধা এই ধরনের মানুষের জন্য। জি বলুন, প্লিজ বলুন।
যে আমরা ইমাম কল্যাণ পরিষদ থেকে ওনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো। দেখছেন অপর্ণা, আপনার পুরো নাম কি? অপর্ণা রানী দাস। অপর্ণা রানী দাস। আর যিনি কথা বলছেন তিনি ইমাম কল্যাণ পরিষদের একজন সদস্য। এই হচ্ছে মুসলিম, এই হচ্ছে বাংলাদেশ। কিন্তু মানুষ এই জিনিসটাকে খারাপ ভাবে পেট্রোনাইজ করে। মুসলিম মানে একটা ফোবিয়া তৈরি করার চেষ্টা করে যে মুসলিম মানেই মনে হয় জঙ্গি টাইপ। জি প্লিজ। সবচেয়ে বড় কষ্ট কথা হচ্ছে উনি যে যার কাছে গিয়েছিলেন একটা কমিশনার। হ্যাঁ, আমার ওইটা খুবই খারাপ লাগছে। জি প্লিজ। হ্যাঁ, উনি কমিশন না, উনি একটা জ্ঞানী না, ওনাকে বলা ছোট করে একটা মূর্খ। কারণ আবু জাহেলও জ্ঞানী ছিল, কিন্তু আবু জাহেল এত জ্ঞান থাকার কারণেও সে জ্ঞান খাটাইতে পারেনি, এই জন্য তাকে বলা হয়েছে মূর্খদের বাবা। এক্স্যাক্টলি। এবং নাস্তিকতা নিয়ে পৃথিবী থেকে যেতে হয়েছে তাকে। একদমই তাই। এমন কিছু মানুষ জ্ঞান অর্জন করে যে জ্ঞানগুলো মানে কোথায় কি করতে হবে, কিভাবে খাটাইতে হবে, কিভাবে মানুষকে সহযোগিতা করতে হবে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কারণে যে আপনি ইমাম কল্যাণ পরিষদের একজন সক্রিয় সদস্যকে হেল্প করতে চাচ্ছেন। এবং আমি দারুণ একটা এক্সাম্পল দিতে পারলাম যে আজ এরপর থেকে অপর্ণা এটা ভাববার কোনো কারণ আছে যে দেশ, এই জাতি, এই মুসলিম তারা সংখ্যালঘুদের প্রশ্নে, সনাতনীদের প্রশ্নে কি পরিমাণ কেয়ারিং, আর ভাববার কোনো কারণ আছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি নেক্সট ফোন কলে যাই বাবজান। ওকে, নেক্সট ফোন কল কে আছেন? জি, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি নাকালবাড়ি থেকে বলছি। আমার ভাই আপনার সাথে কথা বলবে। আচ্ছা ভাই, স্যার, ম্যানেজার পার করে স্টেট যাক। হ্যাঁ বলেন। জি প্লিজ, আপনার ভাইকে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এতেশাম বলছি, প্লিজ বলুন। জি ভাইয়া, আমি বলছি যে আমি তোমার লেখাপড়া জানি না, অশিক্ষিত। বলতে চাইছি এটাই যে দিদির সাথে বলতে কষ্টজনক কথা, আমিও কাঁদছি। ঠিক আছে, আমরাও কাঁদছি একসাথে। আপনার দোয়া থাকুক আমাদের সাথে এবং পাইলে সাপোর্টও আপনারা নিয়ে আসুন আপনাদের মতো করে। জি, নেক্সট ফোন কল কে আছেন? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে আছেন? আমি আমানুল্লাহ, মানিকগঞ্জ। ওকে, আমানুল্লাহ মানিকগঞ্জ থেকে। অপর্ণা নিয়ে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে জান, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। নেক্সট ফোন করে চলে যাচ্ছি। জি, কে আছেন? হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু কেমন আছেন? আমি ভালো আছি জান। অপর্ণা নিয়ে যদি কিছু বলার থাকে। গুরু অসুবিধা নেই, কি বলবো গুরু। কোত্থেকে? তুমি কোত্থেকে? তুমি কোত্থেকে? আমার ইয়ে থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি। তুমি কোত্থেকে বলছো? আমি ধানমন্ডি থেকে বলছি গুরু। ও, কি নাম? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন। অনেক ভালোবাসা জান, বুক ভরা ভালোবাসা। নেক্সট ফোন কল। অনেক কষ্ট লাগছে গুরু, অনেক শুনি। আমিও কাঁদছি জান। আজকের গল্প আমারও কলিজা ছিঁড়ে গেছে বাপ। যতবার ওর গল্প শুনেছি আমার আইমানের কথা মনে হচ্ছিল, আমার 10 বছর বয়সী বাচ্চার কথা মনে হচ্ছিল। ওকে, নেক্সট ফোন করে যায় বাপ। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কে? গুরু, দিদির কি কোনো ইয়ে আছে, কাগজপাতি আছে, মানে সিভি টিভি দেওয়ার মতো কোনো কিছু হবে? কি সিভি সিভি? আচ্ছা, চাকরির জন্য। চাকরির জন্য। ওকে, তার অনেক বড় একটা এক্সপেরিয়েন্স আছে যে একটা লিডিং কর্পোরেট হাউসে, স্পেশালি গার্মেন্টস সেক্টরে তার অনেক কাজ ছিল। মেয়ের জন্য আমি কোনো ভালো জবে যাইতে পারি না। এবং মেয়ের জন্য। পরে যোগাযোগ করবো গুরু। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিয়েছি, সেই নাম্বারে কমিউনিকেট করো। নেক্সট ফোন কল। আমি শেষ করি নাকি? লাস্ট ফোন কল। জি, কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সিয়াম। কি নাম? সিয়াম। সিয়াম। একটা ছোট্ট করে আমাকে গালি দিয়ে প্রোগ্রামটা হিট করে দে, কারণ গালি গালাজ এসে না হলে প্রোগ্রামে কোনো হিট হয় না। আর আমার প্রোগ্রামের খাসিয়াত হচ্ছে গত 17-18 বছর কেউ খারাপ কথা বলেনি। একটু গালি দিয়ে হিট করে দিতে হবে এটা প্রোগ্রাম। কি বলছেন বুঝতেছি না। বলছি যে একটা গালি দিয়ে আমার প্রোগ্রামটাকে হিট করে দে বাপ। ও, যাই হোক, হ্যাঁ একটা গালি দিয়ে, আমাকে গালি দিয়ে। যাই হোক, আমি অপর্ণা নিয়ে কথা বলছি। অপর্ণার জন্য কিছু বলার আছে সিয়াম? না, অপূর্ণার জন্য কিছু বলা নাই। আচ্ছা, অনুষ্ঠান বিদায় নিচ্ছি শেষ মুহূর্তে, অনেক শেষ মুহূর্তে। সবার জন্য অনেক অনেক দোয়া। আমার সাথে আমার প্রিয় বন্ধু অনেক কষ্ট নিয়ে। অপর্ণা, আমি জানি না যে আজকের রাতের পর অনেক দূর থেকে, চিটাগং থেকে আপনি আসছেন শুধু এই প্রোগ্রামে আপনার কষ্টের কথা শেয়ার করার জন্য। আমি অনেক হালকা হয়েছি।
আপনি এটাই বলছিলেন যে আমার কোনো টেল্পের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার মানসিকভাবে হালকা হওয়াটা অনেক বেশি জরুরি। এবং বিশ্বাস করেন, আমি না খাইয়ে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। এবং বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন বা আপনার আমার বুকের ভগবান, মধ্যে একটা পাথর আজকে হালকা লাগতেছে কিনা, অনেক। মানুষের ক্যারিজমা এটাই। আপনার স্রষ্টা, আপনার ভগবান, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে ফরম্যাটই তাকে দেখেন না কেন, তিনি চিন্তা করেন এবং তিনি সেটাই ভাবেন যে 10 যেখানে থাকে স্রষ্টার থেকে সেখানে এক্সিস্ট হওয়াটা অনেক বেশি, তিনি মনে করেন তার জন্য ফরজে আইন হয়ে পড়ে। যেই কারণে দেখেন কত হাজারো মানুষ বিভিন্ন ফরম্যাটে, টেক্সটে, ফোনে বিভিন্নভাবে শুধু সাপোর্ট করতেছে আর বলতেছে আমি কাঁদছি বুক ভরে এই মানুষটির জন্য, যে আপনাকে চিনেও না, জানেও না, আপনার সাথে মিনিমাম কোনো সম্পর্ক নাই, তারপর আপনার দুঃখে দুঃখ পাচ্ছে এবং আপনার জন্য কাঁদতেছে। তো দিস ইজ দ্য থিং, এটাই হচ্ছে বিউটি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের এই ক্যানভাসে। সো আপনার জন্য আমি জানি না যে কালকে সকাল ওভারনাইট সবকিছু বদলে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, বাট আমি আশা করি যে বহু মানুষ যে পাশে দাঁড়িয়েছে আপনার জন্য, আপনার সুরে কথা বলেছে, আপনার চোখে চোখ রেখে কেঁদেছে, সেটার জন্য আপনি আশ্বস্ত হন যে মানুষ এখনো মানুষকে ভালোবাসতে জানে এবং মানুষ মানুষের ভালোবাসার কারণ হতে পারে। আর যদি কিছু আপনার ডেভেলপমেন্ট আসে লাইফে, কিছু কন্ট্রিবিউশন যদি আপনার জন্য আসে, যাতে করে আপনার সামনের দিনের পথগুলোকে চলা অনেক বেশি সহজ হয়ে যায়, সেটি হবে বাড়তি পাওয়া। বাট ওই জিনিসটার দিকে চিন্তা করে আপনি কোনোভাবে যেন মন ছোট না করেন যে আমার এত বেশি পাওয়ার কথা ছিল, অত বেশি তো হলো না, এই ভাবনা যেন না। আমার মধ্যে এই ভাবনা আপনি ছিলেও না, আপনি শুধু বলছিলেন যে আমি আমার কষ্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা করতে চাই। বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে অপর্ণা, অনেক অনেক দোয়া, অনেক অনেক মহব্বত। আমার সাথে আমার কদমবুচি করেন না, আমার কদমবুচি করেন না, বিশ্বাস করুন। আপনি দাঁড়িয়ে থাকেন ক্যাটেগরিক্যালি আমি চ্যানেলের সামনে, আপনি আমার বয়সও কম অপর্ণা, আমি 50 ছুঁই, আমি আপনাকে কদমবুচি করতেছি এই কারণে যে এরকম মা প্রত্যেক মানুষের কপালে যেন জুটে, এত মহব্বত প্রত্যেক মায়ের কপালে যেন জুটে, গোটা পৃথিবী কিছু পাক আর রাপাক তার সন্তানের আদলে এইরকম মহব্বতের তৈরি করার মা যেন কপালে জুটে, যাকে ঘিরে তোমাদের শ্লোক যেটা তৈরি করা হয়েছে শ্রীমৎ ভগবত গীতায়, যেখানে বলা হচ্ছে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতরি পরমন্তপ, পিতরি পিতিমা বন্ধে প্রিয়ন্তে সর্বদেব, জন্ম জন্ম ভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। এমন দেবীতুল্য মায়ের জন্ম হোক, এমন দেবীতুল্য মা পৃথিবীর কর্নারে কর্নারে থাকুক, তাহলে কোনো মানুষ কষ্টে থাকতে পারবে না, কোনো বাচ্চা সত্যি বেঘরে মরবে না। সত্যি এই ভালোবাসা, এই মহব্বত তোমার জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া, স্পেশালি তোমার বাচ্চার জন্য এবং তোমার মেয়ের জন্য। আর অনেক দোয়া যে এই ফরম্যাটের মারা আরো বেশি বেশি করে পৃথিবীতে বিভিন্ন কর্নারে আসুক, তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে, এই সমাজ বেঁচে যাবে। সবার জন্য অনেক অনেক দোয়া। আমার অনেক বেশি ভালো লাগে যে বন্ধুকে আজ বহুদিন পর আমি স্টুডিওতে শেয়ার করতেছি। থ্যাংক ইউ ফর ইউর গ্রেসফুল প্রেজেন্স। জি, থ্যাংক ইউ। সবার জন্য অনেক অনেক দোয়া। অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক ভালোবাসা। অনেক কমেন্ট চলে এসেছে মিনওয়াল, অনেক 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 কমেন্ট। আমাদেরকে রোজি লিখেছে যে আপু আমার ভালোবাসার গল্পটি বলতে চাচ্ছি, কিভাবে বলবো, স্টুডিওতে আসা দূর হয়ে যাচ্ছে, সো কিভাবে বলবো। সেক্ষেত্রে আপনাকে বলতে চাচ্ছি আপনি আপনার ভালোবাসার গল্পটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ঢাকা FM এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841904904 01841904904 এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকা FM এর। এই নাম্বারে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। যেমনটি আসিফুজ্জামান শিকদার ভাই আছে, উনি বলছে আপা আমিও আমার ভালোবাসার গল্প বলতে চাই, কিভাবে বলবো। আপনি সেম ওয়েতে আপনার ভালোবাসার গল্পটি পাঠিয়ে দিতে পারেন ভয়েস রেকর্ড করে অথবা হচ্ছে ছোট্ট করে লিখে, ঠিক আছে। রাকিবও বলেছে যে স্টুডিওতে আসা প্রবলেম, অনেক সমস্যায় আছি, হেল্প মি। বেটার হয় রাকিব আপনি আপনার ফোন নাম্বারটি আমাদেরকে পাঠান, GURU লিখবেন, একটা SMS প্যানেল আছে ফোনে সবারই, সেই SMS প্যানেলে গিয়ে আপনি GURU লিখবেন, লিখে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। হাবিবুল বাসার বলছে গুরু কোথায়? রুমানা নাসির আছে হ্যালো। শোয়ের স্টার্টিং এর দিকে আমাদের গেস্টের সঙ্গে যখন গুরু পরিচয় করাচ্ছিলেন, তখন গুরু একটা কথা বারবার বলছিলেন যে আমি আসলে সনাতন ধর্মাবলম্বীদের খুব কাছের থেকে দেখেছি এবং এদের মধ্যে পরিবারকে আঁকড়ে ধরে রাখার যে একটা প্রবণতা আছে বা যে অভ্যাসটা আছে, এটা আসলে সবার মধ্যে হয়তো বা থাকে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, বাট সনাতন ধর্মের যারা, এদের মধ্যে এই জিনিসটা মনে একটু বেশিই থাকে। তো এই জিনিসটা গুরু শোয়ের শুরুতে বলেছিলেন, কিন্তু অপর্ণাদির গল্পটা শুনতে শুনতে শোয়ের শেষে এসে দেখলাম যে আসলে গুরু ঠিক কথা বলেছিলেন, যে কেমন করে একটা মা তার সন্তানদেরকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে আছে, খেয়ে না খেয়ে। আজকে যখন আমি শোতে ঢুকছিলাম, ঢোকার আগে অপর্ণাদির সঙ্গে আমার দেখা হয়েছিল, তো ওনাকে আমি বলছিলাম যে আপনি কি খেয়ে নেবেন এখন? উনি খুব অবাক করে দিয়ে আমাকে বললো যে আমি তো খাবো না এখন, আমি না খেয়ে থাকার আমার অভ্যাস আছে।
তো একটা মানুষ আসলে কোন পর্যায়ে গিয়ে এই ধরনের কথা বলতে পারে, এটা একবার একটু চিন্তা করেন। এবং নিজেদের জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যে সবার পাশে দাঁড়ানো। ইটস নট ম্যান্ডেটরি যে আপনার লাখ টাকা দিয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে হবে। একটা মানুষকে আপনি ফাইন্যান্সিয়ালি হেল্প নাই করতে পারেন, আপনার সেই সামর্থ্য হয়তো বা নেই, কিন্তু একটা মানুষের কথা শুনে দুঃখের গল্পটা শোনাও কিন্তু একটা মেন্টাল সাপোর্ট, এবং মেন্টাল সাপোর্টের থেকে বড় সাপোর্ট আই থিঙ্ক পৃথিবীতে আর কিছু নেই। সো ইয়েস, আমরা সবসময় যেটা বলি ভালোবাসা বাংলাদেশে, যে আমরা চেষ্টা করবো আমার পাশের মানুষটা কেমন আছে, পাশের মানুষটার ভালো থাকা কতটুকু ভালো আছে এটা একটু দেখার। এই জিনিসটা গুরু সবসময় বলে, এবং আমি আরেকটা ভাই আপনাকে বলতে চাচ্ছি যে ইয়েস, এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে লাগবে, তাহলে দেখবেন যে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, আপনার দেশটা সুন্দর হয়ে গিয়েছে। অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শো র‍্যাপ করবো। আগামী থার্সডে অঙ্গন আবার চলে আসবে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ গাইজ স্টে সেফ, স্টে হ্যাপি, এন্ড ইয়েস, most importantly, keep listening Dhaka FM 90.4. And right now, this is me, Angon Faria, signing off for today. Take care and bye-bye.